আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। থাম্বনেইলটা দেখেই বুঝতে পারতেছো আজকে আমাদের কম্পিটেন্ট অনশিট ক্লাসটা হবে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপরে। এই অধ্যায়টি থেকে যা কিছু এমসিকিউ আসতে পারে নেক্সট এইচএসসি এক্সামে এবং পরবর্তীতে সার্ভিস সাপ্লাই ব্যাচের জন্য কলেজ এক্সাম গুলাতে, এবং তারা যখন এইচএসসি দিবে তাদের জন্য এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অল্প সময়ের মধ্যে পুরো চ্যাপ্টারটা গুছাই দিব। তো আমরা শুরু করি। প্রথমে আসো, আগে আমরা যদি এই অধ্যায়ের টপিক গুলো সম্পর্কে জানতে চাই, কোন কোন টপিক থেকে আমাদের সাধারণত সৃজনশীল আসে, এমসিকিউ আসে। টপিক গুলো তোমার কি কি আছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে? প্রথমে আছে যে তোমার কাজ সংক্রান্ত কিছু জিনিস আছে, তারপরে তোমার কাজ শক্তি উপপাদ্য আছে, বিভব শক্তি, গতি শক্তি, টোটাল শক্তি, আর যান্ত্রিক শক্তি, নিত্যতা সূত্র, ক্ষমতা, স্প্রিং, এই বিভব শক্তি গতি শক্তির মধ্যে পড়ে যায় এই। আর পাম্পের ক্ষমতা রিলেটেড এইগুলো, আর কর্মদক্ষতা, এই টাইপের কতগুলো প্রশ্ন বা এই টপিকগুলো থেকে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ গুলো এসে থাকে। তো প্রথমে যদি আমরা দেখি, শুরু থেকে আমরা দেখি, প্রথমে আমরা কাজ থেকে দেখি, এই কাজ টপিকটা থেকে দেখি। কাজ, কাজ কি? আমরা যদি বলি কাজ কি, কাজ হচ্ছে স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কাজের দেখো সূত্র আছে ডাব্লিউ সমান এফ এস, এই দুইটা ডট গুণফল, এই দুইটা ডট গুণফল। আবার এখানে আমরা ডট গুণফলের সূত্র থেকে কি জানি, কাজ সমান, তাহলে আমরা বলবো এফ এস কস থিটা। থিটাটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এটাই হচ্ছে আমাদের কাজ। আবার দেখো, এই বল সমান আবার আমরা কি জানি, এম এ না, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এম এ এস কস থিটা বলতে পারি, এম এ এস কস থিটা বলতে পারি। এই জায়গায় এ এর কিন্তু অনেকগুলা সূত্র থাকতে পারে। এ সমান কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস থাকতে পারে। এ সমান, এস সমান যে ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার আছে, ওই সূত্র থেকেও থাকতে পারে। যখন তোমার ইউ শূন্য হবে, তো যখন তোমার ইউ শূন্য হবে তখন তোমার কি থাকে এখানে, টু এস বাই টি স্কোয়ার। এইরকম ধরনের যতগুলো সূত্র আছে সবগুলা থেকে কিন্তু এখানে থাকতে পারে। আবার তোমার ভি মাইনাস ইউ বাই টি, এটাও থাকতে পারে। মানে ত্বরণ বের করে যে মানগুলো আমরা পাই সেগুলো থাকতে পারে এখানে সূত্রে। তো এখানে আমাদের পরবর্তী কোশ্চেন আসতে পারে, এই কাজের একক কি হবে। দেখো, কাজের একক জানতে গেলে তোমাকে বলের একক মাত্রা জানতে হবে। তাহলে আমরা যদি মাত্রা দেখি, প্রথমে আসো বলের মাত্রাটা আমরা দেখি, এফ। এফ সমান আমরা জানি এম এ। এম এর একক কি, এম এর একক তো কেজি। আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটার সাথে আমরা মাত্রাটা বের করতে পারি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হচ্ছে আমার বলের মাত্রা। তা কাজের মাত্রা আমরা কি করে বের করব, এফ এর সাথে সরণ গুণ করতে হবে বলের সাথে। তাহলে এখানে বলের একক আমরা বের করলাম কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটার সাথে সরণের একক কি, মিটার, গুণ করতে হবে। তো একক আসতেছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এইখান থেকে তুমি মাত্রা বের করো, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এরপর একটু খেয়াল করো, এই জায়গায় দেখো, এই যে কাজ, এটা আমাদের কার উপর নির্ভর করতেছে, থিটার উপর নির্ভর করতেছে। থিটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার এই কাজের মানটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ বল আর সরণ এই দুইটা তো ফিক্সড, এই দুইটা তো পরিবর্তন হবে না, এই দুইটা পরিবর্তন হবে না। তাহলে এই থিটা এর মানের উপর আমার কাজটা নির্ভর করতেছে। তো যখন থিটা আমার 0 ডিগ্রি হবে, আবার থিটা তোমার কি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। আবার থিটা তোমার যখন 180 ডিগ্রি হবে, যখন থিটার মান 0 ডিগ্রি, তখন তুমি কস থিটার মান কি পাবা, কস থিটার তুমি সর্বোচ্চ মান পাবা, ম্যাক্সিমাম মান পাবা 1 পাবা। তখনই তুমি ডাব্লিউ সমান কি পাবা, এফএস পাবা। কারণ কস থিটা, কস জিরোর মান পাচ্ছ 1, তাহলে এখানে এফএস পাচ্ছ। যখন তুমি 90 বলবা, কস 90 মান কত, কস 90 মান হচ্ছে 0, তখন তুমি কাজ পাবা হচ্ছে 0। যখন তোমার 180 ডিগ্রি, কস 180 মান কত, -1।
180 মান হচ্ছে -1, তখন তুমি পাবা হচ্ছে ডাব্লিউ সমান -fs। এইটা হচ্ছে তোমার পজিটিভ কাজের শর্ত, কারণ দেখো এখানে পজিটিভ মান পেয়েছি আমরা, তো এটা হচ্ছে তোমার ধনাত্মক কাজের শর্ত বা ধনাত্মক কাজ হবে এটা, বা এটাকে আমরা ধনাত্মক পরে বলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। যেহেতু cos θ এর সর্বোচ্চ মান আমরা এখানে নিয়ে এসেছি, সেজন্য এটা হবে সর্বোচ্চ কাজ। আর এখানে যেহেতু নেগেটিভ আসছে, এটাকে আমরা বলবো সর্বনিম্ন কাজ, আর এটাকে আমরা বলবো শূন্য কাজ। তাহলে শূন্য কাজ কখন হচ্ছে? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, বল ও সরণ লম্বভাবে থাকবে, তখনই আমার শূন্য কাজ হবে। এই জায়গা থেকে আমরা ধনাত্মক কাজের শর্ত বের করতে পারি। দেখো একটু খেয়াল করো, 0 হলে শূন্য হচ্ছে, তো 0 থেকে কম, 0 হলে বলতেছি 90 ডিগ্রি এর জন্য শূন্য হচ্ছে। তাহলে তুমি যদি এখানে 89 ডিগ্রি নাও বা 90 থেকে সামান্য কম নাও, সেখানে তো তুমি শূন্য পাবা না। তাহলে এখানে তুমি ধনাত্মক কাজের একটা শর্ত পাবা। ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ কি পাচ্ছ? 0 ডিগ্রি এর সমান অথবা তার থেকে বেশি হতে হবে এবং 90 এর কম হতে হবে। 90 এর ইকুয়াল হওয়া যাবে না, কারণ 90 এর ইকুয়াল হলে শূন্য কাজ পাচ্ছ। শূন্য কাজের শর্ত তো তুমি বললে থিটা সমান তোমার 90 হবে। আর নেগেটিভ কাজের শর্ত কি বা ঋণাত্মক কাজের শর্ত কি? একইভাবে 90 থেকে বড় 180 এর সমান, 90 থেকে বড় হতে হবে আর 180 ডিগ্রি এর সমান হতে হবে। এই ধনাত্মক কাজকে বলা হয় বলের দ্বারা কাজ, আর এটাকে বলা হয় নেগেটিভ কাজকে বলা হবে বলের বিরুদ্ধে কৃত কাজ, বলের বিরুদ্ধে কৃত কাজ। আচ্ছা, এখান থেকে আরো এমসিকিউ আসতে পারে, তোমার এরকম বলতে পারে এই বল বনাম সরণের লেখচিত্রে কি থেকে কি পাবো আমরা? বল বনাম সরণের লেখচিত্র থেকে কি পাবো? এটা মূলত পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ থেকে আসে। ধরো এই y অক্ষ বরাবর f আর x অক্ষ বরাবর আমরা সরণ ইন্ডিকেট করতেছি। তো সরণটা এখানে ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থানে আসছে, ইনিশিয়াল, আর এটা তুমি বলতে পারো ফাইনাল। আর এখানে বলের মানও চেঞ্জ হচ্ছে, এখান থেকে এরকম আসতেছে। তাহলে এখানে তো আমি তো লিমিট দেওয়া আছে, লিমিট দেওয়া মানে ইন্টিগ্রেশন করতে হবে। এইখানে তুমি যদি এই সীমার মতো x i থেকে x f সীমার মতো যদি ইন্টিগ্রেশন করো, এই কাজের সূত্র কি পাবা? w সমান ইন্টিগ্রেশন অফ x i x f ইনটু f of x dx। তাহলে এখান থেকে আমরা fx এর লেখচিত্র থেকে আমরা কি তো কাজ পাচ্ছি? বল সরণের লেখচিত্র থেকে আমরা কি তো কাজ পাচ্ছি? এখন এই জায়গা থেকে আমরা এই যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কথা বললাম আমরা, এইখানে এই যেগুলো ছিল উপরে যেগুলো দেখো, এইখানে কিন্তু বল পরিবর্তন ছিল না, বলটা এখানে আমার ফিক্স ছিল। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ এখানে আমরা করি নাই। এফ এর মান এস এর মান এগুলো ফিক্স ছিল, পরিবর্তনশীল ছিল না। তো পরে যেটা বলছি আমরা এইখানে চিত্রটায় আমরা বলছি এই জায়গাটাতে পরিবর্তন হচ্ছে। যেহেতু এখানটাতে পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যদি লিমিট থাকে আমার ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। তার মানে কিভাবে বুঝবো যে আমার ইন্টিগ্রেশন করতে হবে? যখনই লিমিট দেওয়া থাকবে, যখনই তোমার লিমিট দেওয়া থাকবে। যেমন আমি এখানে এরকম একটা কোয়েশ্চেন বললাম যে এফ সমান 3x² প্লাস 2x, যখনই ফাংশন থাকবে এগুলো থাকলে আমরা বুঝবো এখানে আমার ইন্টিগ্রেশন করতে হবে। এখানে বলা হয়েছে 0 থেকে 5 মিটার সরণে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের কিভাবে করতে হবে? যেহেতু এখানে লিমিট আছে, ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সলভ করতে হবে। এটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো সেই ক্ষেত্রে তুমি ডাব্লিউ সমান কি করবা? ইন্টিগ্রেশন অফ এখানে 0, এখানে 5, এখানে 3x² প্লাস 2x, এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সলভ করে যেটা আসবে এইটাই আমাদের উত্তর হবে। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি আরেক কতগুলো কথা একটু বলি। এই যে শূন্য কাজের কথা ছিল, এখানে আমরা শূন্য কাজের কনসেপ্টটা দেখলাম। এই শূন্য কাজ কখন কখন হয়? একটা লম্বভাবে থাকবে, তুমি বোঝা মাথায় দাঁড়িয়ে আছো, সেই ক্ষেত্রে বোঝা মাথায় দাঁড়িয়ে থাকা, তারপরে কেন্দ্রমুখী বল দ্বারা, তারপরে যদি সমবেগে চলা হয়, সেই ক্ষেত্রে ত্বরণ শূন্য হয়। ত্বরণ শূন্য হলেও কিন্তু
বল শূন্য হয়, বল শূন্য হলে সেখানে কাজ শূন্য হয়, এটা বলা যায়। কিন্তু আমরা এই দুইটাই সব থেকে বেশি কোশ্চেনে পেয়ে থাকি, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, শূন্য। অথবা তোমাকে এখানে এরকম বলবে যে একটা মার্বেলকে সুতায় বেঁধে ঘোরালে কৃত কাজের পরিমাণ কত হবে, কৃত কাজের পরিমাণ হবে শূন্য, কৃত কাজের পরিমাণ হবে শূন্য। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। আচ্ছা, তাহলে এখানে কাজের আমরা অনেকগুলো একক দেখছি। কাজের একক কি হবে, এটা হচ্ছে একক, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। আর কি কি একক হতে পারে কাজের, আর কি কি একক হতে পারে দেখো। এসআই পদ্ধতিতে একক হতে পারে, এসআই পদ্ধতিতে এককটাকে আমরা বলতে পারি নিউটন বা জুল, বা নিউটন মিটার বা জুল। নিউটন মিটার কার একক আবার, এটা হচ্ছে আবার টর্কের একক এসআই পদ্ধতিতে। এরপরে এসআই পদ্ধতিতে এরকম বলতে পারে কাজের অভিকর্ষীয় একক কি হবে। এসআই পদ্ধতিতে কাজের অভিকর্ষীয় একক, এসআই পদ্ধতিতে কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে তোমার আর্ক। এফপিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে ফুট পাউন্ডার, ফুট পাউন্ডার। ইলেকট্রোভোল্ট এটা হচ্ছে কাজের একক, এটাও একটা কাজের একক। মেগা ইলেকট্রোভোল্ট এটাও একটা কাজের একক। এখন আরো তোমার কিছু কোশ্চেন থাকতে পারে, ধরো তোমার একটা ভেক্টর বলছে, ধরো একটা, এই হচ্ছে এফ বল, এফ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখানে তোমার বলা হয়েছে 6f(i) মাইনাস 5j প্লাস 2k, এটা হচ্ছে একটা ভেক্টর। এই হচ্ছে এত নিউটন বল প্রয়োগ করা হলে, এত নিউটন বল প্রয়োগ করা হলে 10 জুল কাজ সম্পাদিত হয়, 10 জুল কাজ সম্পাদিত হয়। সরণ কত, এই টাইপের প্রশ্ন এখানে কিন্তু চলে আসতে পারে। তা তুমি এখানে অপশন টেস্ট করবা, অপশন টেস্ট করে ডট গুণফল করবা, ডট গুণফল করে দেখবা কোনটাতে তোমার 10 আসতেছে, সেটা উত্তর দিতে হবে। যদি না আসে সেখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা, তা এরপরে তোমার এখান থেকে কাজের রাশিমালা এরকম করে থাকতে পারে। ধরো এই আনত তল আছে, যদি আনত তল নিয়ে আমি পরে ডিটেলস আলোচনা করবো সৃজনশীলের জন্য। এখানে ধরো তোমার 30 ডিগ্রি কোণ করে দেওয়া আছে, বলছে এই জায়গা থেকে একটা বস্তু ধরো নিচের দিকে পড়তেছে, এখান থেকে একটা বস্তু নিচের দিকে পড়তেছে। সেই ক্ষেত্রে আমার এইখানে কৃত কাজ কত হবে, ধরো এইটা এ বিন্দু আর এটা বি বিন্দু, বি বিন্দু থেকে এ বিন্দু দেখে একটা নির্দিষ্ট ভারে বস্তু গড়িয়ে পড়তেছে। যেখানে তোমার এই এ বি এর দৈর্ঘ্য ধরো তোমার একটা দেওয়া আছে 5-6 মিটার, যে কোনো কিছু একটা দেওয়া আছে, কৃত কাজ কত হবে। তাহলে দেখো, আমরা কৃত কাজ করছি, এই ডাব্লিউ সমান যে এফ এস কস থিটা ছিল, এইখানে থিটাটা ছিল এস এবং এফ এর কোণ, এস এবং এফ এর মধ্যবর্তী কোণ। এখানে যদি তুমি দেখো, এই যে বস্তুটা, এই বস্তুটা একটা ওজন থাকবে, সেই ওজন খাওয়া নিচের দিকে এমজি ক্রিয়া করবে, এই এমজিটাই হচ্ছে এফ, আর সরণটা এইদিকে আছে, তাহলে আমার এই কোণটা নিতে হবে না। এফ আর এস এর মধ্যবর্তী কোণ, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। তাহলে তখন তুমি এখানে নিবা এফ এস কস 60 ডিগ্রি, এফ এস কস 60 ডিগ্রি হবে তখন এখানে। এইটা এইভাবে এখানে এটা করে ফেলতে হবে। আচ্ছা, এবার এই জায়গায় তোমার এই কোশ্চেনটাতে বললাম, এই কোশ্চেনে তোমার বলের সমীকরণ দেওয়া আছে, কাজ বের করতে, কাজ দেওয়া আছে, সরণ বের করতে হবে। এইখানেই তো তোমার থাকতে পারে যে নির্দিষ্ট একটা অবস্থান থেকে, ধরো তোমার বল দেওয়া আছে যে আর 1 থেকে সরণ হয়েছে আর 2, আর 2 ভেক্টর। তাহলে এখানে আমরা কি করব, এফ ডট ডেল আর করবো। ডেল আর বলতে কি আর 2 মাইনাস আর 1, আগে আমরা সরণ ভেক্টর করে নিব, তারপরে এখান থেকে আমরা কাজ বের করব। এটা ভেক্টর করাইছি, এই জন্য এখানে আমি আর এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতেছি না, এগুলো নিয়ে এখানে আমি কিন্তু ডিটেলস আলোচনা করতেছি না, এগুলো একটু খেয়াল করবা, এগুলো করে নিবা।
আচ্ছা, এরপরে আসো, এইখানে আমাদের এই যেগুলো আলোচনা করলাম এইগুলাই কিন্তু আমাদের সৃজনশীলে চলে আসতে পারে, এইগুলো আমাদের সৃজনশীলে চলে আসতে পারে। এইখান থেকে ধরো আমরা একটা এমসিকিউ এর জন্য উদ্দীপক তৈরি করতে পারি, বা এই টাইপের উদ্দীপক তোমার থাকতে পারে। তো এখান থেকে একটা তোমার অ্যাঙ্গেল দেওয়া আছে, এই আনত তলে ধরো তোমার এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। একটা বস্তু এখানে নির্দিষ্ট একটা ত্বরণে উপরের দিকে উঠতেছে, এই বস্তুটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, ধরো এ থেকে এই বি বিন্দুতে যাচ্ছে, এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, এর একটা ভর দেওয়া থাকবে এম ভর। আর এইখান থেকে তুমি ধরো, আচ্ছা এইটাই থাকলো, এই জায়গায় তোমার কাজ বের করতে বলতে পারে। কাজ বের করতে গেলে কি করবা, আর এই এ বি এর দূরত্বটা তোমার দেওয়া থাকবে, ধরো এ বি এর দূরত্ব তোমার এস দেওয়া আছে। একইভাবে এই যে উপর থেকে নিচে নামাবে, নিচ থেকে উপরে আসা, একই সূত্র তুমি এখানে করবা, এফ এস কস থিটা অ্যাপ্লাই করবা। এখানে থিটাটা কি হবে, এফ আর এস এর মধ্যবর্তী কোণ হবে। এই জায়গাটাতে আমি যদি বলি, এই এই উপরের ক্ষেত্রে এটা তুমি চিন্তা করো, উপরের ক্ষেত্রটা চিন্তা করো, এখানে যদি বলে আনত তল বেয়ে যখন নামতেছে, এইখানটাতে কি আনত তল বেয়ে যখন নামতেছে, সেই ক্ষেত্রে এইখানে তোমার বলতে পারে ঘর্ষণ বল দিয়ে কোশ্চেনটাও থাকতে পারে তোমার এখানে, এই জায়গাটাতে তোমার ঘর্ষণ বল দিয়েও কোশ্চেন থাকতে পারে। এখানে তোমার ঘর্ষণ বল দেওয়া থাকতে পারে, ধরো তোমার দেওয়া আছে ঘর্ষণ বল এফ কে, তাই ঘর্ষণ বল দিয়ে বলতে পারে আনত তল বেয়ে নামতে কৃত কাজ কত হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবে, এখানে এফ কে দেওয়া আছে, কৃত কাজ কি হবে, ডাব্লিউ সমান এফ কে ইন্টু এস সরণ, এই সরণটা তোমাকে বের করে নিতে হবে, এই সরণটা তোমাকে বের করে নিতে হবে। সরণটা কোনটা বের করবা, সরণটা কিন্তু এই যেটা যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, না হলে এটা আমাদের মাঝে মাঝে বের করে নিতে হতে পারে, মাঝে মাঝে এটা বের করে নিতে হতে পারে। তাহলে এখান থেকে এই আনত তল বেয়ে কৃত কাজ এখান থেকে থাকতে পারে। এবার আমরা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ দেখতে পারি, মানে স্প্রিং এর ক্ষেত্রে। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের রাশিমালা কি ছিল, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এখানে তো খুব বেশি বলার কিছু নাই, এটা হচ্ছে আমরা বল ধরবো, বলবো এক্স হচ্ছে কতটুকু প্রসারিত হয়েছে বা সংকুচিত হয়েছে সেইটা, কতটুকু প্রসারিত বা সংকুচিত হয়েছে সেইটাকে আমরা মূলত বলে থাকি স্প্রিং এর। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস কিন্তু থাকতে পারে, বলতে পারে যে স্প্রিং এর বলের বিরুদ্ধে কৃত কাজ। এই জায়গাটাতে কে সমান আমরা কি জানি, কে সমান জানি হচ্ছে এফ বাই এক্স। এফ সমান আবার কি, এফ সমান হচ্ছে এম জি, তাহলে এম জি বাই এক্স হতে পারে। এখানে কেটা বের করে নিয়ে আমাদের এখানে বসায় দিতে হয় সাধারণত। এই জায়গায় কে এর একক আমরা বের করতে পারি, দেখো বল একক নিউটন, এক্স এর একক মিটার, তাহলে নিউটন পার মিটার এটাই হচ্ছে আমার স্প্রিং ধ্রুবকের একক, বা যেটাকে আমরা বল ধ্রুবক বলি সেই বল ধ্রুবকের একক, স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবকের একক হয়ে যায় এটা। এই জায়গা থেকে তাহলে আমরা কি দেখতে পাই, এফ স্থিতিস্থাপক বল কার সমানুপাতিক, সরণের সমানুপাতিক, এখানে সরণের সমানুপাতিক। এই জায়গায় তুমি যেহেতু একক বের করে ফেলছো, মাত্রাও বের করতে পারো। মাত্রা কি আসে এখানে, এন এর মাত্রা আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস দেখছিলাম, তাই পার মিটার বাদ দিলে এখান থেকে আমরা মাত্রা পাই এম, এই এম এল
এম টু দি পাওয়ার টি স্কোয়ার মনে হচ্ছে, এন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এখান থেকে পার এম, মিটার বাদ দিয়ে দিলে আমরা এলটা বাদ দিব, তাহলে এম পার টি স্কোয়ার আসে হচ্ছে আমার বল ধ্রুবকের একক। যদি তোমার এখানে বলে যে এই স্প্রিং বলের কৃত কাজ কত হবে, এফ এর মাত্রা কি হবে, এফ এর মাত্রা তো সর্বদা সেম। তোমার স্প্রিং বলের মাত্রা বলুক আর অন্য যে কোনো বলের মাত্রা বলুক, মাত্রা তো এখানে তোমার কখনো চেঞ্জ হবে না, মাত্রা কখনো এখানে চেঞ্জ হবে না। এইখান থেকে তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, ডাব্লুর সাথে সরণের সম্পর্ক কেমন, বর্গের সমানুপাতিক। ডাব্লুর সাথে সরণের সম্পর্ক হচ্ছে আমার বর্গের সমানুপাতিক। আচ্ছা, এই জায়গাটাতে আমরা আরেকটু দেখতে পারি এই স্প্রিং এর কথাটা দিয়ে। যদি ধরো এইখানে আমরা একটা স্প্রিং রাখলাম, এই এই স্প্রিং এর উপর এইখান থেকে ধরো এই বল বা একটা ভারী কোনো বস্তু এসে, এর ধরো ভর হচ্ছে এম, এর একটা বেগ থাকবে, এই নির্দিষ্ট বেগে এসে স্প্রিং এর উপর আঘাত করছে, এই জায়গাটাতে ধরো এখানে এসে আঘাত করছে, আঘাত করার পর স্প্রিংটা এতটুকু সরে যাচ্ছে, স্প্রিংটা এতটুকু সংকোচন হয়ে গেছে, তখন এইরকম হয়ে গেছে। তাহলে এই এতটুকু কি হয়েছে, এটার এই এতটুকু পরিমাণে সংকোচন হয়েছে, এইটাই হচ্ছে আমার এক্স এর পরিমাণ। তাহলে আমরা যখন কাজ শক্তি উপপাদ্য দেখবো, এটা কাজ শক্তি উপপাদ্যের আন্ডারে আসবে। কাজ শক্তি উপপাদ্যটা কি, এখান থেকে আমরা দেখে ফেলতে পারি। কাজ শক্তি উপপাদ্য, কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান, কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে হাফ এম ভি স্কয়ার শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এটাই হচ্ছে আমার কাজ শক্তি উপপাদ্য, এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, কৃত কাজ মানে কি, গতিশক্তির পরিবর্তন, লিখে। তাহলে এইখানে কৃত কাজ কি লিখবো, স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ কি হবে, হাফ কে এক্স স্কয়ার, তো সূত্র হাফ কে এক্স স্কয়ার। আর গতিশক্তির পরিবর্তন এখানে কি হচ্ছে, নির্দিষ্ট একটা বেগে একটা বল ছোড়া হচ্ছে এখানে, তাহলে এর কি থাকবে, বেগ থাকা মানে সেখানে গতিশক্তি থাকা, তাহলে হাফ এম ভি স্কয়ার আসতেছে এখানে। এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা একটা সূত্র পাই কিন্তু, যে এক্স সমান রুট ওভার এম ভি স্কয়ার বাই কে, এম ভি স্কয়ার বাই কে। আচ্ছা, যেহেতু কাজ শক্তি উপপাদ্য এখানে বলে দিলাম, তো এই জায়গা থেকে কাজ শক্তি উপপাদ্যের সৃজনশীল কিন্তু আসতে পারে, এইখান থেকে কাজ শক্তি উপপাদ্যের সৃজনশীল চলে আসতে পারে। আচ্ছা, আরেকটা কথা, এইখানে স্প্রিংটা তো নির্দিষ্ট একটা বলে এখানে আঘাত করা হয়েছিল, তাই না? এখানে বলে আঘাত না করে যদি এরকম হতো, একটা উচ্চতা থেকে একটা বল পড়ছে, একটা উচ্চতা থেকে একটা বল পড়তেছে, এই জায়গা থেকে একটা বল পড়তেছে, এটা তোমার এই উচ্চতা দেওয়া আছে, এইখানে আমার সেই স্প্রিংটা রাখা আছে, তাহলে স্প্রিংটা এখানে তোমার সংকুচিত হবে, ধরো তোমার এক্স পরিমাণে সংকুচিত হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমার এখানে কি হবে, কৃতকাজ মানে কি, শক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন বা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে এখানে তুমি কি বলবা, হাফ কে এক্স স্কয়ার সমান এম জি এইচ, এম জি এইচ, এটা বলে দিতে হবে এখানে। আর এখান থেকে আবার লেখচিত্র থাকতে পারে স্প্রিং এর শক্তির ক্ষেত্রে, কোন ধরনের লেখচিত্র হয়, দেখো আমরা দেখলাম হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে এক্স স্কয়ার সমান, এক্স স্কয়ার সমান কি আসে এখানে, 2w/k আসে এখানে, যেটাই হোক এইটা আমরা 4ay আকারের কনস্ট্যান্ট তৈরি করতে পারি, তার মানে এটা পরাবৃত্তাকার লেখচিত্র হবে। এই লেখচিত্রটা কেমন হবে, পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করবে এটা। আবার এই জায়গা থেকে তুমি দেখেছো যে ইউ এর সাথে এক্স এর সম্পর্ক সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, তোমাকে এরকম বলবে সরণ 2 গুণ করা হলে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কৃত কাজ কত হবে, তাহলে 2 এর স্কয়ার দিবা, 4 গুণ হয়ে যাবে। এখানে তোমার শতকরা পরিবর্তন বের করতে বলতে পারে, আমি এখানে তুমি এই জায়গা থেকে তুমি শতকরা পরিবর্তন বের করে নিবা।
কাজ শক্তি উপপাদ্য নিয়ে বলতে চাচ্ছিলাম। মানে কাজ শক্তি উপপাদ্য নিয়ে আমরা আরেকটু দেখে ফেলি। কাজ শক্তি উপপাদ্য আনত তলের ক্ষেত্রে আমরা একটা সৃজনশীল এখান থেকে সলভ করতে পারি, একটা সৃজনশীল থাকতে পারে আমার। তো এই হচ্ছে একটা আনত তলের ক্ষেত্র। এইখানে আমাদের বইয়ে এরকম বলা হয়, এখানে তোমার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থাকবে, এই জায়গাতে তোমার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থাকবে। এই জায়গা থেকে এম ভরের একটা বস্তু নির্দিষ্ট একটা দূরত্ব বা এস পরিমাণে সরণ আসার পরে যখন ব্রেক করা হলো, ব্রেক করার পরে বস্তুটা থেমে গেল, তার মানে শেষ বেগ শূন্য। শেষ বেগ শূন্য। এইখানে তোমার ধরো এস সমান তোমার দেওয়া থাকবে যে কোনো একটা মান, এত দূরত্ব পরে তোমার থেমে গেছে, আর নির্দিষ্ট একটা বেগে এই বস্তুটা নিচের দিকে পড়তেছিল, এই সমান কিছু একটা দেওয়া থাকবে এই জায়গাটাতে। এইখানে তোমার কোশ্চেনটা থাকবে যে ব্রেক জনিত কৃতকাজ কত হবে। এই যে ব্রেক করছিল, সেই ব্রেক জনিত কৃতকাজ কত হবে। তাহলে এটা তুমি সে কার্যশক্তি পদ্ধতি দিয়ে করবা। কৃতকাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান, এটাই তো কার্যশক্তি উপপাদ্য। তাহলে ডাব্লু সমান লব্ধি বা সামেশন অফ এফ সমান এস, বল ইন্টু সরণ। যেহেতু এখানে তোমার ব্রেক জনিত বল বলছে, ব্রেক জনিত কৃতকাজ বলছে, ব্রেক জনিত কৃতকাজ তো না, আমরা এখানে বল বলি তাহলে বেশি ভালো হবে। ব্রেক জনিত বল কত হবে, তাহলে বল মানে এফ বের করতে বলছে, আবার দেখো এখানে সরণ হয়েছে, তাহলে এই সরণটা আমরা দিলে, আমরা এখানে দুইটা গুণ করলে তো আমরা কাজ পাই। আর গতিশক্তির পরিবর্তনটা কি হবে, হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির পরিবর্তন এখানে হাফ এম ভি স্কোয়ার দিয়ে দিবা তুমি ডিরেক্ট, যেহেতু একটাই বেগ আছে, শেষ বেগ শূন্য, এই জন্য আমরা এখানে হাফ এম ভি স্কোয়ার দিয়ে দিব। আচ্ছা, এই জায়গায় ডেল এফ নিয়ে কথা, এই জায়গায় ডেল এফ নিয়ে কথা। তো তুমি দেখো এইখানে এই বস্তুটা যখন এই অবস্থানে ছিল, তুমি এইখান থেকে এ কি করতে পারতে, এই দিকে তার ওজন খাড়া, নিচের দিকে গিরা করতেছে এম জি, আর এইটাই হচ্ছে তার অভিলম্ব, এখানেও থিটা কোণ, তাহলে এইটাই হচ্ছে আমার এম জি কস থিটা। আর এই উপাংশটা কি হবে, এই উপাংশটা হবে আমার এম জি সাইন থিটা। এই উপাংশটা হচ্ছে আমার এম জি সাইন থিটা। তাহলে এই এম জি সাইন থিটা উপাংশের জন্য গাড়িটা সামনের দিকে অগ্রসর হচ্ছিল, আর তার বিপরীত বাধাদানকারী বল এইদিকে ক্রিয়া করবে, সেটা বলতে পারো এফ বি। এইটাই তো বেরেকজনিত বাধাদানকারী বল, এফ বি বেরেকজনিত বাধাদানকারী বল। তাহলে কোনটা বড় হবে, গাড়িটা যেহেতু নিচের দিকে নামতেছিল, এই এম জি সাইন থিটা উপাংশের মানটা বেশি বড় হবে, আর এফ বি তে ছোট হবে, কারণ সে তো নিচের দিকে নামতেছে। যদি এই বলটা বেশি না হইতো তাহলে তো নিচের দিকে নামতো না। ভেক্টর লব্ধি সূত্র অনুসারে আমরা এখানে কি বলবো, এম জি সাইন থিটা মাইনাস এফ বি। এই ডেল এফ এর পরিবর্তে আমরা এই জায়গায় বলতে পারবো এম জি সাইন থিটা মাইনাস এফ বি ইন্টু যে সরণ যেটা দেওয়া থাকবে এটা সমান হাফ এ ভি স্কয়ার। এখান থেকে তুমি এফ বি এর মানটা বের করে ফেলবা, যেটা অ্যান্সার হবে, যেটা আসবে এটাই তুমি উত্তর দিয়ে দিবা। এটাই ছিল আমার কাজ করতে সমতা, কাজ শক্তি উপপাদ্য দিয়ে এই কনসেপ্টটা, এইটাই আসতে পারে, এর বাইরে তেমন আসার পসিবিলিটি দেখি না। এবার এখনো তুমি কাজ শক্তি উপপাদ্য থেকে দেখতে পারো আরো কয়েকগুলো কনসেপ্ট আমাদের থাকতে পারে, একটু খেয়াল করো। ধরো এই হচ্ছে একটা, এটা হচ্ছে আমার একটা হাতুড়ি, এটা মনে করো একটা হাতুড়ি। এই জায়গাটাতে আমার একটা পেরেক রাখা আছে, এই হচ্ছে একটা সারফেস। এই হচ্ছে আমার একটা তল, এই তলের উপর আমরা একটা পেরেক রেখেছি। এই হাতুড়ি থেকে এই পেরেকের উচ্চতা একটা আছে এইচ। যখন এই হাতুড়িটা পেরেকের উপর পড়বে, এই হাতুড়িটা যখন পেরেকের উপর পড়বে, সে কি হবে, এই পেরেকটা আমার মাটির মধ্যে ঢুকে যাবে কিছুটা। কতটুকু ঢুকে যাবে, মাটির মধ্যে আমার এই এক্স পরিমাণে ঢুকে গেছে, কি ধরলাম, মাটির মধ্যে আমার এই এক্স পরিমাণে প্রবেশ করছে, এতটুকু এতটুকু আমার এক্স পরিমাণে প্রবেশ করছে। তাহলে এই কাজ শক্তি পদ্ধতি অনুসারে আমরা এখানে কি বলবো, কতটুকু উচ্চতা হয়েছে টোটাল উপর থেকে এই পর্যন্ত, এইচ প্লাস এক্স পরিমাণে উচ্চতা হয়েছে। এখন এই মাটি কি করবে, একটু বাধা দিবে না, এই বড় মাটিতে কি করবে, কোনো কিছু দিলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা এখানে কিছুটা বাধা পাবো, এই বাধাদানকারী বলটাই হচ্ছে এর।
তাই বাধাদানকারী বলের জন্য আমরা কি পাবো, এখানে Fx পাবো। এটাই তো একটা কাজ, এটা সমান কি গতিশক্তি পরিবর্তন বা ভরশক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য, বা এখানে আমরা শক্তি নির্দেশ সূত্র এখানে কি বলবো, বিভব শক্তি mg h প্লাস এক্স। যখন শুধু উপর থেকে পড়বে, কোনো বেগের কথা থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। কিন্তু যদি তোমাকে বলা হয় এখানে এরকম যে ওই হাতুড়িটা এবার, এই হাতুড়িটা এবার, কিন্তু এর একটা তো ভর থাকবে, ভরগুলো তো দিই। এই হাতুড়িটা এবার এই পেরেকের উপরে, এই হাতুড়িটা ধরো এই পেরেকের উপরে ভি বেগ নিয়ে পড়তেছে, যার জন্য এই পেরেকটা মাটির ভিতরে ধরো এই এক্স পরিমাণে প্রবেশ করছে, মাটির ভিতরে এই এক্স পরিমাণে প্রবেশ করছে, মাটি একটা বাধা দিবে, সেই বাধাদানকারী বল হচ্ছে এফ। এই ক্ষেত্রে তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা, এফ এক্স এটা সমান কি, হাফ, এই যে নির্দিষ্ট একটা বেগে আসতেছিল হাতুড়িটা, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, আর কি একটা শক্তি থাকবে না, এই যতটুকু প্রবেশ করছে এই পেরেকটা, বিভব শক্তি থাকবে, তাহলে এম জি এইচ বা এম জি এক্স। এটা যদি উপর থেকে উচ্চতা দেওয়া থাকতো বা বেগ দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা এখানে এইচ প্লাস এক্স দিতাম, যদি ওটা থাকে না। এটা গেল। তাহলে এখানে কি মাটির মধ্যে কতটা প্রবেশ করবে, এই হাতুড়ি না দিয়ে এখানে কিন্তু তোমার বলতে পারে এই জায়গা থেকে থাকে, উপর থেকে একটা বল ছড়া হয়েছে, উপর থেকে একটা বল ফেলা হয়েছে, উপর থেকে একটা বল ফেলা হয়েছে, এটা কাদা মাটির ভিতরে এত সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে এইটা দিয়েই করতে হবে, এই কনসেপ্ট দিয়ে এটা করতে হবে, একই জিনিস। এরপরে তোমার এরকম থাকতে পারে, এই হাতুড়ি, ধরো এই হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে, হাতুড়ি একটা বেগ থাকবে, নির্দিষ্ট একটা বেগে, এই হচ্ছে দেয়াল, ধরো এই দেয়ালে তুমি পেরেক তুললা, এই দেয়ালে যখন তুমি পেরেক তুলতে চাচ্ছ, তাহলে দেয়ালে ধরো পেরেকটা এতটুকু প্রবেশ করছে, কতটুকু, এক্স পরিমাণে প্রবেশ করছে। এখানে কোনো আমরা উচ্চতার কথা বললাম না, মানে কাছাকাছি আছে, আমরা তো অনেক বেশি দূরে নিয়ে যাই না। তো এই দেয়ালে একটা বাধাদানকারী বল দিবে, সেটা হচ্ছে এফ। তাহলে এখানে এফ এক্স আসবে, এই এফ এক্স সমান কি চলে আসে, হাফ এম ভি স্কোয়ার আসবে। এফ এক্স সমান আমার কি আসবে এখানে, হাফ এম ভি স্কোয়ার আসবে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত আমাদের কোশ্চেন কিন্তু চলে আসে, বল দিয়ে বলতে পারে, এইটা দিয়েও বলতে পারে, যখন যেটা প্রয়োজন হয় এটা আর কি। আবার এখানে তোমার যদি স্প্রিং ও বলে, স্প্রিং ও থাকতে পারে, বিভিন্ন রকম ভাবে আমার এখানে কোশ্চেনটা তুলে দিতে পারে, শুধু আমাদের কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। এইভাবে আমরা করে ফেলবো। দেখো আমরা কাজ থেকে মোটামুটি আলোচনা করছি, এরপরে আমরা আরো আলোচনা করব। এখন আসলে আমরা একটু অল্প কিছু শক্তি নিয়ে কথাবার্তা বলি। শক্তি, কাজ এবং শক্তি এবং টর্ক, এদের একক মাত্রা সব কিন্তু সেম। শক্তির একক যদি তুমি বলো, সেটা তুমি কি বলবা, শক্তির একক তুমি জুল বলবা, বা নিউটন মিটার বলবা, বা তুমি কিলোওয়াট ঘন্টা বলবা, বা ইলেকট্রোভোল্ট বলবা, যা ইচ্ছা, এগুলো সব কিন্তু সেম, মাত্রাও সেম, মাত্রাও সেম। তাহলে এখান থেকে আমরা জুলের সাথে ক্যালোরি সম্পর্ক দেখতে পারি, এক জুল সমান কত, 4.18 বা 4.2 ক্যালোরি, তাহলে এক ক্যালোরি সমান কত, 0.24 জুল। এক ক্যালোরি সমান 4.2 জুল, উল্টা লিখে ফেলছে এখানে, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে আমি যদি বলি এখানে এক জুল সমান কি আসবে, 0.24 ক্যালোরি, 0.24 ক্যালোরি। টেক্সট বুক থেকে এই যে শক্তির প্রকারভেদ গুলো আছে, এটা দেখে নিবা, শুধু একটু মনে রাখবা কি কি শক্তি নাই, আণবিক শক্তি আর তাপ শক্তি, এই দুইটা নাই, ওই তাপমাত্রা শক্তি, তাপ শক্তি বলতেছি, এই দুইটা অপশনে দিয়ে দিতে পারে, এই দুইটা আমার থাকবে না, আর সকল শক্তিগুলা থাকবে। অপশন এই দুইটা দেয়, সেজন্য আমি এই দুইটা নিয়ে কথা বললাম। তারপরে তুমি এখান থেকে শক্তির রূপান্তর গুলা করতে পারো। শক্তির রূপান্তর কি, এক শক্তি থেকে অন্য শক্তিতে গেলে, যেমন সব থেকে বেশি যেটা আমাদের ইম্পর্টেন্ট, ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্মের উপরে আলো পড়লে যে আলোকচিত্র তৈরি হয়, সেখানে শক্তির কোন ধরনের রূপান্তর হয়, ফটোগ্রাফিক ফিল্মে, ছোট্ট করে বললাম, সেখানে তোমার আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, আলো থেকে রাসায়নিক শক্তি।
তারপরে তোমার টেলিফোনের মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? টেলিফোনে কি হয়? টেলিফোনে আমরা কথা বলি, তাহলে সেখানে কি শব্দ উৎপন্ন হয় না, শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। টেলিফোনে টেলিফোনে তড়িৎ থেকে শব্দ শক্তি। টেলিফোনে আমরা বলতে পারি তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। আচ্ছা, তাহলে এখান থেকে শক্তি রূপান্তর আরো বেশ কতগুলা টেক্সট বুকে আছে, তুমি চাইলে এটা দেখে নিতে পারো, কিন্তু অতটা আহ, দরকার নাই। যে বেশ কতগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু দেখতে পারো। এখানে অত বেশি ডিটেলস আলোচনা করতে গেলে আমাদের যথেষ্ট টাইম লাগবে, এই জন্য আমি ওগুলা পড়তেছি না, ওগুলো তুমি বই থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এখন শক্তি থেকে আমাদের পরবর্তীতে চলে আসে হচ্ছে তিন প্রকার শক্তি নিয়ে আলোচনা: গতিশক্তি, বিভব শক্তি এবং টোটাল শক্তি। গতিশক্তি, বিভব শক্তি এবং টোটাল শক্তি। এখান থেকে তো আমার সৃজনশীল প্রায় থাকে, প্রায় আমাদের সৃজনশীল কিন্তু থেকে যায়। গতি শক্তি, তাই গতিশক্তির রাশিমালা আমরা কি জানি? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো এইখানে আমরা যদি উপরে একটা এম গুণ করি তাহলে আমাদের চলে আসে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি স্কোয়ার বাই টু এম। তার মানে কি বলা যায়? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক বর্গের সমানুপাতিক। আবার যদি বলি ভরবেগ সমান, তাহলে কি হবে? রুট ওভার টু ই কে। এইখান থেকে আমাদের প্রশ্নে চলে আসে যে ভরবেগ বা ই কে বা গতিশক্তি যেটাই বলো, ই কে যদি 100% বৃদ্ধি করা হয়, ই কে যদি 100% বৃদ্ধি করা হয় তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? ই কে গতিশক্তি 100% বৃদ্ধি করলে ভরবেগের পরিবর্তন কতটুকু হবে? তো এই টাইপের ম্যাথ আসলে আমি হিন্টস বলে দিচ্ছি কি করবা। তুমি দেখো, বের করতে বলছে ভরবেগের কি পরিবর্তন হবে, তাহলে তুমি যখন 100% বৃদ্ধি করছো, 100% বৃদ্ধি করছো, তখন তুমি ই কে টু কি পাবা? আগে ছিল যা তার থেকে 100% বৃদ্ধি হয়েছে। তা আগে ছিল হচ্ছে ই কে, এর 100% বৃদ্ধি করা মানে কি? 100% মানে 100/100, আরেকটা ই কে আসবে এখানে। তো তুমি এখানে একটা লাইন লিখবা, ই কে এর 100%, তার মানে এখানে আমি আলটিমেটলি 2 ই কে পাই। তাহলে কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। 100% বৃদ্ধি করা মানে 2 গুণ হয়েছে। কি 2 গুণ হয়েছে? গতিশক্তি 2 গুণ হয়েছে। যাই হোক, বের করতে হবে কি? ভরবেগ। তাহলে পি সমানুপাতিক রুট ই কে দিবা, মানে শুধুমাত্র ই কে কত গুণ হয়েছে সেটা বসে দিবা, রুট টু। রুট টু মানে কত? রুট টু মানে হচ্ছে 1.41। তাহলে এখান থেকে পি টু সমান তুমি কি পাবা? 1.41 পি ওয়ান পাবা। এখানে তোমার ভরবেগের পরিবর্তন বের করতে বলছে, এখানে তোমার ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। ডেল পি সমান তাহলে কি? পি টু থেকে বিয়োগ করবা, পি টু মানে 1.41 মাইনাস 1, এখানে পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ইন্টু 100%। তাহলে পি ওয়ান কেটে গেলে এখানে থাকে হচ্ছে 0.41 ইন্টু 100%, মানে 41%। এটা আমি ঘুরাই কোশ্চেন করলাম, তোমরা বইয়ে পাবা যে ভরবেগের পরিবর্তন 100% করলে গতিশক্তির পরিবর্তন কতটুকু হবে? 300%। এইখানে আবার 100 থাকলে জানো আবার ভরবেগের জন্য 300% দিও না। এখানে ডিটেলস এই পদ্ধতিতে বের করবা। গতিশক্তি 100% বৃদ্ধি করা মানে কি? 2 গুণ হয়েছে, 2 ই কে হয়েছে 100% বৃদ্ধি করা মানে। আর এখানে যেহেতু পি বের করতে হবে, ভরবেগ বের করতে হবে, পি সমান রুট ই কে। এই টাইপের ম্যাথ কিন্তু এখানে করে ফেলতে হবে। আবার তোমার এখান থেকে পি এর মান দেওয়া থাকতে, এম এর মান দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমার গতিশক্তি চাইলে বের করতে বলতে পারে। এবার আসে বিভব শক্তি। বিভব শক্তি রাশিমালে কি বলি আমরা? ইপি সমান এম জি এইচ, ইপি সমান এম জি এইচ। আর মোট শক্তি আমরা কি বলি? মোট শক্তি হচ্ছে এই দুইটা যোগফল, ইপি প্লাস ইকে। ইপি প্লাস ইকে, এটাই হচ্ছে আমার মোট শক্তি।
আচ্ছা, এখন আমাদের একটা সৃজনশীল প্রায় আসে এইখান থেকে যে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা দেখাও। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে কিনা দেখাও। দুইটা জিনিস থেকে আমাদের সব থেকে বেশি আসে। একটা হচ্ছে তোমার আনত তলের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এই, আমি আগে সহজ দিয়ে বলি। ধরো এই হচ্ছে তোমার, এখানে তোমার তিনটা অবস্থান ধরো আমি নিলাম। এটা এ অবস্থান, এটা তুমি নাও বি অবস্থান, এটা তুমি নাও সি অবস্থান। এখানে বলবে তিনটা অবস্থানে নিত্যতা সূত্র মেনে চলবে কিনা, তিনটা অবস্থানে নিত্যতা সূত্র মেনে চলবে কিনা। এটা তুমি চাইলে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ইউজ করতে পারো, ম্যাথমেটিক্যাল টার্ম না দিয়েও কিন্তু এটা করা যাবে। টোটাল উচ্চতাটা ধরো কি, টোটাল উচ্চতা হচ্ছে আমার এইচ। তুমি যদি উচ্চতা নাও ধরো কোনো সমস্যা কিন্তু নাই। এই বি থেকে সি পর্যন্ত দূরত্ব তুমি এক্স ধরতে পারো, তাহলে এতটুকু কি হবে, এইচ মাইনাস এক্স। আমি ধরলাম না, এগুলা না ধরেও কি করা যাবে, না অবশ্যই করা যাবে। আমার যান্ত্রিক শক্তি নিত্য সূত্র মানে কি, তিনটা অবস্থানে গতিশক্তি আর বিভব শক্তি বের করতে হবে। তাহলে তুমি এই অবস্থানের ক্ষেত্রে আসো, এই অবস্থানে আসো, এই অবস্থানে গতিশক্তি কি হবে, এই অবস্থানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান কি, ভি স্কোয়ার সমান হচ্ছে 2g h, টু টু কাটবে, এই উচ্চতাটা আমাকে এখন নিতে হবে। গতিশক্তির ক্ষেত্রে মনে রাখবা উচ্চতা হচ্ছে ইকে এর ক্ষেত্রে এইচ হবে উপর থেকে কতটা নিচে, উপর থেকে যে বিন্দুতে বের করতে বলবে ওই বিন্দু কত নিচে। যেহেতু তুমি উপর থেকে বের করতেছো, উপর থেকে নির্ণয় করতেছো, উপর থেকে মানে এ বিন্দুতে, এ বিন্দুতে এ বিন্দুর উচ্চতা কত, জিরো না, তার মানে এখানে জিরো আসবে। এই ক্ষেত্রে গতিশক্তি তুমি শূন্য পাবা এ বিন্দুতে। বিভব শক্তির সূত্র কি, এম জি এইচ, এইচ বলতে নিচ থেকে ওই বিন্দুটা কতটা উপরে আছে। তাহলে এখানে ঝামেলা কিন্তু এইচটা নিয়ে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কি হবে, নিচ থেকে ওই বিন্দু কতটা উপরে আছে, তাহলে ওই বিন্দু কত উপরে আছে, এসি দূরত্বে আছে না, টোটাল দূরত্ব হচ্ছে এসি। তাহলে টোটাল দূরত্ব হবে এখানে এসি। তাহলে এই এ বিন্দুতে মোট শক্তি ই এ সমান কত হবে, এম জি ইন্টু এসি। প্রত্যেকটা অবস্থানে যদি আমার এম জি এসি আসে তাহলে বলতে পারবো এখানে যান্ত্রিক শক্তি নিত্য সূত্র মেনে চলেছে। এবার আসো বি বিন্দুতে। বি বিন্দু যেহেতু মাঝ বরাবর আছে, এখানে গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে 2g। এইচ কি হবে, কি বলছে নিচ থেকে কতটা উপরে আছে, বি বিন্দু কতটা, গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা বলছে নিচ থেকে উপর থেকে কতটা নিচে আছে ওই বিন্দুটা, তাহলে এ বি নিচে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম জি এ বি, এম জি এ বি। এবার আসো বিভব শক্তি ইপি, ইপি সমান কি, নিচ থেকে কতটা উপরে আছে, তাহলে এম জি বিসি। বিভব শক্তি সূত্র তো এম জি কতটা উপরে আছে, বিসি উপরে আছে, এম জি বিসি। এবার এখানে তুমি টোটাল শক্তি বের করো ইবি, ইবি সমান কি, এই দুটোর যোগফল। এই দুটো থেকে এম জি যদি কমন দাও তুমি পাবা এখানে ইবি প্লাস বিসি। তাহলে ইবি প্লাস বিসি মানে কি, এম জি এসি। তাহলে দেখো বি বিন্দুতেও তুমি পেয়ে গেছো মোট শক্তি এমজিএসি। তাহলে কি যান্ত্রিক শক্তি নিত্য সূত্র মেনে চলবে। বাকি যেটা আছে আমি এখানে ছোট্ট করে দেখাই সি বিন্দুতে। সি বিন্দুতেও দেখো, সি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার মানে 2g। এইচ বলতে কি নিব, জি বিন্দুতে নির্ণয় করব উপর থেকে কতটা নিচে আছে গতিশক্তির উচ্চতা। তাহলে এসি নিচে আছে, তাহলে এখান থেকে আমরা পাবো এম জি ইন্টু এসি। সি বিন্দুতে বিভব শক্তি কত, শূন্য না, কারণ সি বিন্দু হতে সি বিন্দু দূরত্ব তো জিরো, তাই বিভব শক্তি জিরো। তাহলে এখান থেকে টোটাল শক্তি ইসি সমান কি হবে, এম জি এসি। যেহেতু এখানে তিনটে অবস্থানে তুমি সেম পরিমাণে শক্তি পেয়েছো, তার মানে এখানে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলেছে। এইভাবেই করবা, তাহলে সময়ও কম লাগবে, ভুল হওয়ার সম্ভাবনাও কমবে। এইখানে আরেকটা জিনিস তোমার থাকবে, সরল দোলকের যান্ত্রিক শক্তি নিত্য সূত্র আমরা সরল দোলক চ্যাপ্টারে বলবো, এখানে আমি আর ওগুলা নিয়ে আলোচনা করতেছি না। আমি এখানে আনত তলটা নিয়েই বলি, যেহেতু তোমার আন্ত তলের কনসেপ্টটা থেকেই সাধারণত বেশি কোশ্চেন চলে আসে। এখানে তোমার অনেকগুলো অবস্থান নিয়ে বলতে পারে, তাহলে আমরা এখানে তিনটা অবস্থান নিব। একটা, এখানে তোমার দুইটা নিলাম এ বি, আর এখানে সি, এই তিনটা অবস্থান নিলাম। তোমার মাঝখানে আরো একটা বলতে পারে, যাই হোক কোনো সমস্যা নাই। এখান থেকে কি করব, এখান থেকে তুমি লম্ব টানবা, এখান থেকে এই জায়গা থেকে তুমি লম্ব টানবা। তা লম্ব টানলে উপরটা সি বিন্দু হলো, এটা ধরো তুমি এন ধরো, আর এটা তুমি এম ধরো।
সুবিধার জন্য এটা ধরে নাও। এখানেও একই কোশ্চেন, নিত্যতা মেনে চলে কিনা। এখানে তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ধরো 30 ডিগ্রি বা 50 ডিগ্রি কিছু একটা দেওয়া আছে। এখন অ্যাঙ্গেল দেওয়া থাকুক বা না থাকুক, দেখার দরকার নাই, তুমি ডিরেক্টলি হিসেব করবা এই পাশটা নিয়ে। এই পাশে তোমার উচ্চতা সব দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, এখানে 30 ডিগ্রি দেওয়া থাকবে, এখানে 30 ডিগ্রি দেওয়া থাকবে। তুমি এই উচ্চতাটুকু বের করে নিবা। ধরো তোমার বিসি দেওয়া আছে, তোমার কোশ্চেনে দেওয়া আছে বিসি সমান হচ্ছে 2 মিটার। তুমি কি করবা? বিসি সমান দেওয়া আছে, এবি সমান দেওয়া আছে 2 মিটার। তার মানে টোটাল এসি মানে কতটুকু? টোটাল এসি মানে হচ্ছে তোমার 4। তাহলে এখান থেকে তোমার সিএন বের করতে হবে, এমএন বের করতে হবে। সিএন তুমি কি পাবা? সিএন তুমি কি পাবা? ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করবা এখানে। সাইন 30 সমান কি? লম্ব বাই প্রতিভুজ। তাহলে সিএন সমান কি? বা তুমি এখান থেকে ডিরেক্টলি এইভাবে বের করে নিবা যে সাইন 30 ডিগ্রি সমান সিএন বাই বিসি। তাহলে এখান থেকে সিএন বের করে নিবা। সেম ভাবে আমার দরকার সিএম দরকার, দেখবা সিএম আমার দরকার হবে, তখন তুমি সাইন 30 ডিগ্রি বড় ত্রিভুজটার জন্য কি নিবা? সিএম বাই এসি নিবা। তাহলে এখান থেকে সিএম বের করবা এই জায়গা থেকে। আবার গয়েও কিন্তু এই জিনিসগুলো চাই, সিএন চাই, সিএম চাই, এই জিনিসগুলো চাই। আবার এই আনত তল থেকে বলবে বি অবস্থানে বেগ নির্ণয় করো, তো বেগ নির্ণয় করতে গেলে তোমার গতিশক্তি বের করতে হবে। এবার আসো আমরা 3টা অবস্থা নির্ণয় করি। এই অবস্থানে গতিশক্তি বের করবা হাফ এম ভি স্কয়ার সমান কি আসবে? 2 জি এইচ। এইচ এর এই উচ্চতাটা কি হবে? কি বলছি? উপর থেকে কতটা নিচে আছে? তাহলে সি বিন্দু থেকে এ বিন্দু পরিবর্তে আমরা এখন কোন বিন্দু হিসেব করবো বলেছি? এম বিন্দু হিসেব করবা। এ এর পরিবর্তে এম, বি এর পরিবর্তে এন, সি এর তো সি এর জায়গায় থাকবে। এইচ কি হবে তাহলে? উপর থেকে কতটা নিচে আছে? সিএম দূরত্বে আছে, এখানে আমার সিএম দূরত্বে আছে। তাহলে এখানে আমরা গতিশক্তি পাচ্ছি এম জি ইন্টু সিএম। বিভব শক্তি কি পাবো এখানে? বিভব শক্তি 0 পাবো, কারণ এম থেকে এম এর দূরত্ব তো 0, এই জন্য এখানে বিভব শক্তি 0 পাবো। তাই এ বিন্দুতে মোট শক্তি আমরা পাচ্ছি এম জি সিএম। এরপরে আসো বি বিন্দুতে। বি বিন্দুতে তো দুইটাই থাকবে। ই কে সমান তাহলে কি? হাফ এম ভি স্কয়ার মানে তো 2 জি। এইচ কি হবে? উপর থেকে কতটা নিচে আছে? সিএন নিচে আছে। বি বিন্দু মানে কি? এন বিন্দু। তাহলে এন বিন্দু কত নিচে আছে? সিএন নিচে আছে। এখানে আমরা সিএন দিব। 2 কাটলো, এম জি সিএন আসতেছে এখানে। আর ইপি কি হবে? ইপি তো এম জি এইচ, নিচ থেকে কতটা উপরে আছে? নিচ থেকে এম এর উপরে আছে। তাহলে এখানে তুমি মোট শক্তি বের করো ইবি। এম জি তো দুইটার মধ্যে কমন যায়, তাহলে থাকে হচ্ছে সিএন প্লাস এম এন। এই যে সিএন তুমি বের করে নিয়েছো, সিএম তুমি বের করে নিয়েছো, এগুলো না বের করলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখো তুমি ম্যাথ দিয়ে করতে চাইলে এগুলো বের করবা, তাই বলতেছি। তাহলে এখান থেকে তোমার থাকবে কি? এম জি সিএম থাকবে। দেখো এখানেও যা এখানেও তাই। সি বিন্দুতে আসো। সি বিন্দুতে গতিশক্তি কি হবে? হাফ এম 2 জি। এইচ কি হবে? সি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব, গতিশক্তির ক্ষেত্রে তো উপর থেকে কতটা নিচে আছে? 0। তাহলে এখান থেকে 0 দিয়ে টোটাল তুমি গতিশক্তি 0 পাচ্ছ। ইপি সমান এম জি সিএম। এখানেও তুমি মোট শক্তি পাচ্ছ এম জি সিএম। যেহেতু 3টা অবস্থানে সেম আসছে, সেজন্য এখানে কি লিখবে? যান্ত্রিক শক্তি নিত্যতা মেনে চলে। এইবার তোমার এখানে বলবে বি অবস্থানে বেগ নির্ণয় করো। বি অবস্থানে বেগ নির্ণয় করো, তো বেগ তো এখানে তুমি বের করে নিয়েছো না? হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার সমান কি? 2 জি সিএন। ভি স্কয়ার সমান 2 জি সিএন। ওই সিএনটা তুমি আগে দেখো এখানে বের করে ফেলেছো। এইখান থেকে এই একটা সৃজনশীল বলা যায় যে তোমার থাকবে, প্রায় পরীক্ষায় এই সৃজনশীলটা চলে আসে। যান্ত্রিক শক্তি নিত্যতা। এই গতিশক্তি বিভব শক্তি থেকে কিন্তু অনেক এমসিকিউ থাকে। কেমন এমসিকিউ থাকতে পারে এখানে? তোমার এরকম বলতে পারে যে নির্দিষ্ট একটা উচ্চতা থেকে, ধরো উচ্চতা থেকে এইচ উচ্চতা থেকে একটি বস্তু এইচ উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় এর গতিশক্তি
বিভব শক্তির 2 গুণ 3 গুণ এরকম এরকম কোশ্চেন থাকে। এটা এখন ডিটেইলস তো করার প্রয়োজন নয়, তুমি শর্টকাট দিয়ে করবা। এখানে তুমি শর্টকাট দিয়ে করবা। শর্টকাটটা হচ্ছে x সমান a is by n plus 1। এই জায়গাটাতে n হচ্ছে তোমার কত গুণ করা হয়েছে সেটা, আর x টা হচ্ছে নিচ থেকে উচ্চতা, নিচ থেকে উচ্চতা। এখন এই n নিয়ে কথা আছে, n টা কি হবে, n টা সর্বদা হতে হবে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। এইটা তোমার যদি কোশ্চেন এরকম বলে বিভব শক্তি গতিশক্তি কত গুণ, তুমি উল্টাই নিবা। তুমি চাইলে আরেকটা সূত্র করতে পারো যদি বিভব শক্তি গতিশক্তি গুণ দেওয়া থাকে, কিন্তু দুইটা সূত্র শিখে লাভ কি, একটাই শিখবো আমরা, একটাই শিখবো। তাহলে এখানে ধরো তোমার h দেওয়া আছে 30 মিটার আর n দেওয়া আছে 2 গুণ, তখন তোমার নিচ থেকে কত উপরে আসবে, 30/2 প্লাস 1, 10 মিটার আসবে তখন তোমার। এই টাইপের প্রশ্ন থাকবে। তারপরে তোমার এরকম বলবে যে একটা বুলেট এর গতিশক্তি কত গুণ হলে সে 16টা তক্তা ভেদ করতে পারবে, 16টা তক্তা ভেদ করতে পারবে। গতিশক্তি কত গুণ মানে কি, বেগ কত গুণ হলে, তাহলে ভি সমানুপাতিক আমরা কি বলি, রুট ই কে, রুট ই কে। তাহলে একটা বুলেট যদি, কোশ্চেনটা দুই ভাবে থাকতে পারে, এটা তো একটা বললাম, বেগ কত গুণ করলে বা গতিশক্তি কত হলে 16টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে কোশ্চেনটা লিখি, একটি বুলেট একটা তক্তা ভেদ করতে পারে, বেগ 2 গুণ করলে কয়টি ভেদ করবে। করবা এখানে ই কে সমানুপাতিক ভি স্কোয়ার করবা, 2 গুণ দিবা এখানে 2 এর স্কোয়ার মানে 4টা তক্তা ভেদ করবে। সে 4টা তক্তা ভেদ করে ফেলবে, কারণ সেখানে তার গতিশক্তি 4 গুণ হয়ে যাচ্ছে, গতিশক্তি 4 গুণ হচ্ছে এই জন্যই। গতিশক্তি যত গুণ হবে ঠিক সে ততটা তক্তা ভেদ করতে পারবে। এরপর তোমার এরকম বলতে পারে একটা বস্তু গতিশক্তি যদি 2 গুণ হয়, এর বেগ, এর বেগ আদি বেগের কতটুকু হবে, এরকম বলতে পারে। যদি ই কে সমান 2 গুণ হলে বেগ আদি বেগের কতটুকু হবে, আদি বেগের কত পার্সেন্ট হবে, এটা আসতে পারে। তো তুমি এখান থেকে কি করবা, ভি টু সমান কি, রুট ওভার ই কে ইন্টু ভি ওয়ান। 2 গুণ বলছে, তাহলে √2 ইন্টু ভি ওয়ান, তার মানে কত, 1.41 গুণ হবে। শতকরা পার্সেন্ট যদি বের করতে বলে তাহলে 41% হবে। মানে শতকরা কতটুকু বাড়ছে এরকম যদি কোশ্চেন আসে তখন হবে 41%। আর যদি বলে কতটুকু হয়েছে পরিবর্তন, শুধু যদি পরিবর্তন চায় আর আদি বেগের কত পার্সেন্ট হবে, তখন সেখানে তুমি বলে দিবা 141%। আদি বেগের 141%, আর পরিবর্তন বললে তখন 41%। যদি পরিবর্তন বলে তখন তুমি এখানে 41% উত্তর করবা। ও হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস আমি একটু মিস করে গেছি, এটা বলতে পারি নাই, একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এটা একটু বলে ফেলি। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, এখানে কতগুলো কথা আছে। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বলের বিপরীতে কাজ বস্তুর সরণের কেমন হয়, সমানুপাতিক না, সূত্র আছে দেখবা। অভিকর্ষ বলের দ্বারা বা অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ একই, সূত্র প্রায় আমরা একই নিয়ে আলোচনা করব। ডাব্লিউ সমান আছে হচ্ছে এম জি এইচ, তাহলে এখানে ডাব্লিউ এর সাথে এইচ এর সম্পর্ক কেমন, সমানুপাতিক, ডাব্লিউ সমানুপাতিক এইচ। উচ্চতা যদি সেম হয় তাহলে আমাদের কাজের পরিমাণ কিন্তু সেম হয়ে থাকবে, কাজের পরিমাণ সেম হয়ে থাকবে। ধরো তোমার এখানে একটা টেবিল রাখা আছে, ধরো এই হচ্ছে তোমার একটা টেবিল, মনে করো এটা, এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিল থেকে তোমার একটা কনসেপ্টুয়াল কোশ্চেন থাকতে পারে, এই জায়গা থেকে একটা বস্তু নিচে পড়তেছে, টেবিল থেকে একটা বস্তু আছে, এই টেবিলটা মাটি থেকে নিচে পড়তেছে না, ওই উপরে রাখা আছে, ধরো মাটি থেকে টেবিলটা এই উচ্চতায় রাখা আছে। তোমাকে বললো টেবিলের তলের সাপেক্ষে বস্তুর অভিকর্ষ বিভব কত হবে, তলের সাপেক্ষে
তলের সাপেক্ষে এরকম বলবে, তলের সাপেক্ষে এই কথাটা আছে কিনা খেয়াল করতে হবে। তলের সাপেক্ষে যদি বলে তলের সাপেক্ষে বিভব শক্তি কত হবে, তলের সাপেক্ষে বিভব শক্তি কত হবে, সাধারণত বিভব শক্তি ভূপৃষ্ঠের সাপেক্ষে পরিমাপ করি, কিন্তু যদি উপরের কোনো তলের সাপেক্ষে বলে তখন কিন্তু শূন্য হবে, কারণ h সমান 0। বিভব শক্তি ভূপৃষ্ঠের সাপেক্ষে হিসেব করতে হবে, এই কথাটা খুব সুন্দর করে মাথায় সেট করে রাখো। বিভব শক্তি আমরা সর্বদা ভূপৃষ্ঠের সাপেক্ষে হিসেব করব, বিভব শক্তি সর্বদা ভূপৃষ্ঠের সাপেক্ষে হিসেব করব। তাহলে এখন এই কোশ্চেনটা আমি এই জায়গাটাতে হিন্টস দিয়ে আমি নতুন করে একটা যদি কোশ্চেন তৈরি করি, এই বস্তুটা এবার নিচে পড়তেছে, এরকম ভিতরের দিক দিয়ে নিচে পড়তেছে, সেই ক্ষেত্রে বিভব শক্তি বললে কত হবে, যেহেতু তলের সাপেক্ষে যদি বলে, তলের সাপেক্ষে বিভব বলে, তখন কি হবে, ডাব্লিউ সমান এইচ এর নেগেটিভ দিকে নামতেছে না, এই জন্য মাইনাস এম জি এইচ মাইনাস এক্স হবে, কিন্তু তখন সূত্রটা টেবিলের তলের সাপেক্ষে বিভব শক্তি, টেবিলের তলের সাপেক্ষে বিভব শক্তি। আচ্ছা, এখানে যেহেতু পেজটা এসে গেছে, এখান থেকে একটা কথা বলি, এখান থেকে ধরো একটা বস্তু রাখা এই জায়গায়, এখানে যদি বলে এই বস্তুটা নিচে পড়তেছে, এখানে ত্বরণ কত হবে, ত্বরণ তো এই উপাংশ বরাবর গতিশীল না, তাহলে এই উপাংশ বরাবর আমরা বলি হচ্ছে সাইন থিটা, এইখান থেকে এই যে থিটাটা হয়, তাহলে ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, জি এর একটা উপাংশ, প্রথম উপাংশ ছিল এম জি সাইন থিটা, সেখান থেকে আমরা বলে দিই জি সাইন থিটা, কি বলি, জি সাইন থিটা। আচ্ছা, এখন আমরা এখান থেকে এবার ভরকেন্দ্রের সরণ দেখে ফেলবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, সুন্দর করে বুঝবা। ভরকেন্দ্রের সরণ, আমরা এক্ষেত্রে একটা সূত্র লিখি, সূত্রটা হচ্ছে এম জি এক্স, এই এক্স মানেই হচ্ছে সেই ভরকেন্দ্রের সরণ, এটা আবার বলা যায় ভরকেন্দ্রের উলম্ব সরণ। তাহলে আমাদের এই এক্সটাই বের করতে হবে। ধরো তোমার একটা বস্তু এইভাবে এইখানে রাখা আছে, এই বস্তুটা, এই বস্তুটা এইভাবে রাখা আছে, এটা দৈর্ঘ্য ধরো কতটুকু, এই দৈর্ঘ্য ধরো এ, আর এটা প্রস্থ ধরো বি। এই বস্তুটাকে এখন আমরা খাড়া করে দিয়েছি, ওই যেটা ছিল এটাকে আমরা এখন খাড়া করছি, এটাকে এখন আমরা কি করব, খাড়া করে দিব এখানে, ধরো ওই বস্তুটাকে আমরা এখন খাড়া করে দিয়েছি। এই বস্তুটাকে যখন আমরা খাড়া করে দিয়েছি তখন কি হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে এর যেটা উচ্চতা ছিল বি, আর এটা তখন উচ্চতা হয়ে গেছে এ, উচ্চতা হয়ে গেছে তখন এ। ভার কেন্দ্র বলতে, এই ভর কেন্দ্র বলতে একদম এই সেন্টার এখান থেকে কাজ করবে, তো এতটুকু কত হবে এর উচ্চতা, a/2, যেখানে ভরটা কেন্দ্রীভূত অবস্থায় থাকে, নিচের দিকে ক্রিয়া করে যে জায়গা থেকে এই পর্যন্ত, এটার ক্ষেত্রে কি হবে, এর অর্ধেক, এতটুকু, a/2, এই কতটুকু উপরে আছে এখান থেকে তুমি দাও, এই এতটুকুই হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তাহলে কি করে বের করবো ভার কেন্দ্রের সরণ, এক্স সমান তাহলে কি হবে, বড়টা থেকে ছোটটা, তার মানে উপরে ছিল a/2 মাইনাস, এখানে আমরা যদি বলি, ও না, এইটা ছিল এ, এ ছিল এইটা, তাহলে a/2, আর এটা ছিল হচ্ছে বি, এটা হবে b/2, এতটুকু দূরত্ব তো b/2, আর এখানে হবে a/2, এটা বি ঠিকই আছে, এটা বি, মানে এক্ষেত্রে a/2, আর এখানে হচ্ছে b/2, তাহলে a/2 মাইনাস b/2। কাজ বের করতে বলে তুমি কি করবে, তাহলে এখানে w সমান এম জি a/2 মাইনাস b/2, এই a আর b এর মান তোমার এখানে দেওয়া থাকবে। তা এই জায়গায় এই ইটের পরিবর্তে, বা এই যে আমরা একটা বস্তু নিলাম তার পরিবর্তে যদি কোনো সিলিন্ডার আকৃতির কোনো কিছু বলে দেয়, ধরো এখান থেকে তোমার সিলিন্ডার আকৃতির কিছু এখানে বলা আছে, এই সিলিন্ডারটাকে যদি আমরা এখন খাড়া করি, এই সিলিন্ডারটাকে যদি আমরা এখন খাড়া করি, সিলিন্ডারের কি থাকে, সিলিন্ডার একটা ব্যাসার্ধ থাকে না, একটা ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ কি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, আর সিলিন্ডার একটা উচ্চতা থাকে,
উচ্চতা হচ্ছে এইচ। এই সিলিন্ডারটাকে ধরো আমরা এখন এই খাড়া করে দিব, এই সিলিন্ডারটাকে আমরা এখন খাড়া করব। আর এই খাড়া করলে আগে যেটা উচ্চতা এ আর ছিল, এখন উচ্চতা সেটা কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। এইটা এইচ হয়ে যাবে, তাহলে এটা ভারকেন্দ্র কত হবে এখানে, h/2, আর এটা ভারকেন্দ্র কত হবে আর। তাহলে তখন আমরা কিন্তু কাজ কি পাবো, w সমান mg, উলম্ব উচ্চতা h/2 মাইনাস এখানে যে আর দেওয়া থাকবে সেটা। এটাই হচ্ছে তোমার ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট, এইটা দিয়ে আসতে হবে, এইখান থেকে তোমাকে চলে আসতে হবে। এরপরে তোমার স্তূপ তৈরি বা স্তম্ভ তৈরি, স্তম্ভ বা স্তূপ তৈরি একই কথা। একদম উপরে যে আমরা এই পেজে যে ভরকেন্দ্রের সরণের কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করতে হয়, আলাদা আলাদা আলোচনা করতে হয়। তো অত কিছু আলাদা করে দরকার নাই, আমরা ডাব্লিউ সমান সূত্র লিখবো কি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। n হচ্ছে কয়টা আছে সেটার সংখ্যা, m হচ্ছে ইটের সংখ্যা, h হচ্ছে যে যেটা দেওয়া থাকবে সেটার উচ্চতা, যদি তোমার ইট বলে ইটের উচ্চতা যেটা দেওয়া থাকবে, আর এম তো হচ্ছে ভর, বুঝতেই পারতেছো। এইখান থেকে এটার স্তূপ রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সৃজনশীলও থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, এখান থেকে করে ফেলতে হবে এটা। আমরা ভরকেন্দ্রের সরণও কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো এইখানে আমি গতিশক্তি বিভব শক্তির কথা বলতেছিলাম, তাই না? এই গতিশক্তি বিভব শক্তি থেকে আমি আরেকটা কথা আমি একটু যদি তোমাকে বলে যাই, এই বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু সর্বদা উলম্ব উচ্চতা নিতে হবে, সর্বদা উলম্ব উচ্চতা নিতে হবে। যেমন তোমার এরকম দেখবা মাঝে মাঝে কোশ্চেন থাকে, মাঝে মাঝে কোশ্চেন থাকে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, ধর এখানে 10 মিটার, এখানে 30 মিটার, বলা হয় বিভব শক্তি কত হবে, তখন কিন্তু তোমার এইটুকু উচ্চতা নিতে হবে, তোমার এইটুকু নেওয়া যাবে না, এই উচ্চতা নেওয়া থাকতে হবে। মানে মাঝে মাঝে এইটাও দেওয়া থাকতে পারে, তুমি সর্বদা এইটা বের করে নিবা, মানে এম জি এইচ, এইচ মানে হচ্ছে সরাসরি উলম্ব উচ্চতা, উলম্ব বরাবর যে দূরত্ব সেইটা। তারপরে ধরো তোমার বলা হয়েছে এরকম যে একটা বস্তু উপর থেকে পড়ছে, নিচে নামছে 10 মিটার, দেখা গেছে কি উপরে 8 মিটার উঠে গেছে, সেই ক্ষেত্রে বিভব শক্তি কত হবে, তাহলে এম জি, নিচে নামছে 10, তাই 10 থেকে তুমি 8 বাদ দিবা। এইটা এই টাইপের প্রশ্ন কিন্তু থেকে যায় বিভব শক্তি থেকে। আচ্ছা, গতিশক্তি থেকে আমরা এখানে ভরবেগের কথাটা বলছিলাম এই জায়গায়, তাই না? তো এই ভরবেগ থেকে আমি আরেকটা জিনিস আমি তোমাকে এখানে অ্যাড করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি যে একটা ভারী বস্তু, ধরো একটা লোহা, একটা লৌহ গোলক ও টেনিস বল, আরেকটা টেনিস বল, এদের ভরবেগ সমান। যদি এদের ভরবেগ সমান হয়, তাহলে লৌহ গোলক আর টেনিস বল, এদের কার গতিশক্তি বেশি হবে? ভরবেগ সমান বলছে, তার মানে ইকে এর সাথে ভরের সম্পর্ক এই ব্যস্তানুপাতিক, তাহলে যার ভর বেশি তার গতিশক্তি কম। তাহলে আমরা জানি তো লৌহ গোলকের ভর বেশি, লৌহ গোলকের ভর বেশি, তার মানে কি তার গতিশক্তি কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে টেনিস বলের ইকে বেশি, টেনিস বলের ইকে বেশি। আচ্ছা, আবার এখান থেকে দেখো এই সূত্রটা সরাসরি চলে আসছে 2m ইকে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তোমার বলে যে গতিশক্তি বনাম ভরবেগ এর লেখচিত্রটা কেমন হবে, গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্রটা কেমন হবে, এটাও পরাবৃত্তাকার, এক্স স্কয়ার থাকলে ওয়াই স্কয়ার এরকম যদি কিছু দেখো, এটার লেখচিত্র হবে পরাবৃত্তাকার। এর আগে আমরা টি স্প্রিং এর শক্তি দেখছিলাম, সেখানেও দেখছিলাম পরাবৃত্তাকার, এখানে পরাবৃত্তাকার থাকতে পারে।
আচ্ছা, একটা এমসিকিউ প্রায় মনে রাখবা, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বলের এক্সাম্পল। সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের এক্সাম্পল। তা তুমি সংরক্ষণশীল বলের এক্সাম্পল মনে রাখবা না, অসংরক্ষণশীল বলের এক্সাম্পল মনে রাখবা চারটা শুধু, শুধুমাত্র চারটা। একটা হচ্ছে তোমার সান্দ্র বল, আরেকটা হচ্ছে তোমার ঘর্ষণ বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল। এই চারটা, সবল ও দুর্বল নিউক্লিয় বল, এই চারটা হচ্ছে তোমার অসংরক্ষণশীল বলের এক্সাম্পল। বাকি ধরো তোমাকে বললাম অভিকর্ষজ বল, এটা কোন ধরনের এক্সাম্পল? তড়িৎ বল কোন ধরনের এক্সাম্পল? সবই হচ্ছে তোমার অসংরক্ষণশীল বলের এক্সাম্পল। আর অসংরক্ষণশীল বলে কি হয়? নিত্যতা সূত্র কিন্তু খাটে না, নিত্যতা সূত্র মানে না, নিত্য সূত্র মেনে চলবে না এটার ক্ষেত্রে। তো আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ক্ষমতা। এটা আমরা একটু আলোচনা করে ফেলি। আচ্ছা, ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান কি? কাজ বাই সময়। পি সমান হচ্ছে কাজ বাই সময়। তাহলে ম্যাক্সিমামই আমরা জানি এম জি এইচ বাই টি, এটাকে আমরা ক্ষমতা বলবো। এম জি এইচ বাই টি এটাকে আমরা সাধারণত ক্ষমতা বলে থাকি। আবার কি আছে এখানে? এই ডাব্লিউ সমান আমি বলতে পারি এফ এস, এফ এস বাই টি। এস বাই টি মানে কি? ভি, তাহলে পি সমান এফ ভি। পি সমান এফ ভি। এখান থেকে তোমার বেগ দেওয়া থাকবে, বল দেওয়া থাকবে, তোমাকে ক্ষমতা বের করতে বলবে। বেগ কিন্তু সমবেগ হতে হবে, এটা এটা আমাদের সমবেগ হবে, বা ধ্রুব বেগ যেটাকে আমরা বলি, সেইটা এখানে দেওয়া থাকবে সাধারণত। আচ্ছা, এখন আসে ক্ষমতার একক মাত্রা নিয়ে আমরা আলোচনা করব। তো ক্ষমতার একক কি? সাধারণত আমরা বলি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বা কিলোওয়াটও বলতে পারি আমরা। আর কি কি আছে? একক কি হবে? ওয়াট মানে কি? ওয়াট মানে জুল পার সেকেন্ড না? সময়ের একক সেকেন্ড, আর অর্ডার একক জুল, তাহলে জুল পার সেকেন্ড এটা একটা একক। আবার আমরা বলি এক হর্স পাওয়ার। এক হর্স পাওয়ার মানে কত? পাওয়ার মতো ক্ষমতা। এক হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তাহলে এই জায়গা থেকে, এই লাইনটা থেকে আমরা বলতে পারি এক সেকেন্ডে 1 জুল যদি কাজ হয়, তাহলে সেটাকে বলবো আমরা 1 ওয়াট ক্ষমতা। তাই তোমার যদি এখানে বলে যে 20 ওয়াট, 20 ওয়াট মানে তুমি কি লিখবা? 1 সেকেন্ডে 20 জুল কাজ, কখনোই 20 সেকেন্ডে 1 জুল কাজ বলা যাবে না। এবার আসো এর মাত্রা নিয়ে যদি আমরা বলি, কাজের মাত্রা তো আমরা কি বের করছিলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই সময়ের মাত্রা টি। তাহলে কি হবে এখানে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে একটা একক আমরা বলতে পারি কেজি মিটার স্কোয়ার। এটাও একটা একক, এটাও একটা একক। আর এটা হচ্ছে আমার ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা। তাহলে এখান থেকে এই জিনিসগুলা একটু আমাকে মনে রাখতে হবে। এই জায়গাটাতে আবার মাঝে মাঝে একটা জিনিস চাইতে পারে, ভর সরাসরি আমার ডিরেক্টলি উল্লেখ নাও থাকতে পারে। ভর সরাসরি আমার ডিরেক্টলি উল্লেখ নাও থাকতে পারে। যেমন তোমার বলা হতে পারে, ধরো 10 মিটার ব্যাস, 4 মিটার উচ্চতার কুয়াতে কত লিটার পানি ধরবে, এই টাইপের কোশ্চেন সাধারণত থাকে। সেই ক্ষেত্রে তোমার ভর বের করতে হবে এম। এম সমান রো ভি। রো মানে তো জানো পানির ঘনত্ব, আর ভি মানে কি? ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ব্যাস নিতে হবে, উচ্চতা নিতে হবে, ব্যাস নিতে হবে, উচ্চতা নিতে হবে এখানে। এই জায়গায় কিন্তু তুমি অনেকগুলো সম্পর্ক পেতে পারো, পি এর সাথে টি এর সম্পর্ক পেতে পারো। এখানে তুমি পি এর সাথে টি এর সম্পর্ক পেতে পারো। আচ্ছা, এই জায়গাতে পি সমান এফ ভি, বল তো ভেক্টর রাশি, বেগ তো ভেক্টর রাশি, তাহলে ক্ষমতা কি একটা ভেক্টর রাশি না? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কি? পি ভেক্টর সমান, মানে ক্ষমতা সমান, ভেক্টর রাশি বলতেছি, ক্ষমতা স্কেলার রাশি, কাজ শক্তি ক্ষমতা এগুলো হচ্ছে স্কেলার রাশি। এটা কি কেন? কারণ বল ভেক্টর এবং বেগ ভেক্টর এদের ডট গুণফল করলে আমি পি পাচ্ছি, এই জন্য।
আচ্ছা, এখন এইখান থেকে আমাদের যে জিনিসটা আসে, এই কুয়ার উচ্চতাটা, কুয়ার ভারকেন্দ্রের সরণ রিলেটেড কিছু কোশ্চেন আমাদের চলে আসে। সেই ক্ষেত্রে আমরা শুধু একটাই সূত্র মনে রাখবো। কি কোশ্চেন কি থাকে আমাদের, এক তোমাকে বলে যে যে একটা পানিপূর্ণ কুয়াকে পানি শূন্য করতে হবে বা অর্ধেক খালি করতে হবে, বা একটা অর্ধপূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করতে হবে, এই টাইপের কোশ্চেন আমাদের বলে, এই টাইপের কোশ্চেন আমার চলে আসে। তাহলে আমি যদি এখানে একটু বলি, একটু মনে রাখো যে পানি পূর্ণ, আচ্ছা সে পানি পূর্ণ হোক পানি খালি হোক এটা দেখার দরকার নাই, তুমি ভারকেন্দ্রের সরণ বের করবা এক্স, এক্স মানে কি, এই ধরো তোমার একটা কুয়া, এখান থেকে এটা হচ্ছে তোমার পানি পূর্ণ আছে, একটু যদি খেয়াল করো এইটা কি, এটা হচ্ছে পানির উপরিপৃষ্ঠ, আর এটা একদম কি পানির তলদেশ, পানির তলদেশ, উপরের পৃষ্ঠ আর এটা পানির তলদেশ, একটা হচ্ছে উপরের পৃষ্ঠ মানে পানির উপরিতল, আরেকটা হচ্ছে পানির একদম নিচের যে তলটা আছে সেই তলটা। তাহলে এইখানে কি লিখবা, সহজ ভাবে এইখানে সূত্রটা মনে রাখবা, উপরিতল কতটা উপরে উঠতেছে প্লাস নিচের তল বা পানির নিচের পৃষ্ঠ কতটা উপরে উঠতেছে, পানির নিচের পৃষ্ঠ কতটা উপরে উঠতেছে, এই দুটো যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করবা, এটাই হচ্ছে তোমার ভারকেন্দ্রের সরণ। কেন আমি এটা বললাম, কেন আমি এটা বললাম, দেখো বুঝো ভালো করে বিষয়টা। ধরো এই কুয়াটা তোমার কি যখন পরিপূর্ণ, কুয়াটা যখন পরিপূর্ণ তখন ভারকেন্দ্রের সরণ কি হবে, কুয়াটা এখন তোমার সম্পূর্ণ পাম্প দিয়ে খালি করতে হবে, এই কুয়াটা এখন সম্পূর্ণ পাম্প দিয়ে তোমাকে খালি করতে হবে, তাহলে এই উপরে পৃষ্ঠ তো কোনো উপরে উঠে নাই, উপরে পৃষ্ঠ তো জিরো, নিচের পৃষ্ঠ কতটুকু উপরে উঠছে, এই টোটাল উচ্চতা ধরো এইচ, এইচ উচ্চতায় উঠছে, তখন তোমার ভারকেন্দ্রের সরণ হবে কিন্তু h/2। কিন্তু যখন তোমার এই কুয়াটা, এই কুয়াটা যখন আমাদের অর্ধপূর্ণ থাকবে, অর্ধপূর্ণ বলতে কেমন, যে এই টোটাল কুয়াটা হচ্ছে এইচ, এখানে অর্ধপূর্ণ আছে, অর্ধপূর্ণ বলতে আমার পানি আছে কতটুকু উচ্চতায়, h/2 উচ্চতায়। এখন তুমি ভারকেন্দ্রের সরণ এখানে কিভাবে বের করবা, তাহলে আমরা কি বলছি, ভারকেন্দ্রের সরণ হচ্ছে উপরের পৃষ্ঠ কতটা উপরে উঠবে, এই পর্যন্ত উঠবে না উপরের পৃষ্ঠ, h/2 উচ্চতায় উঠবে, তাহলে h/2 প্লাস নিচের পৃষ্ঠ কতটা উপরে উঠবে, নিচের পৃষ্ঠ একদম এই পর্যন্ত উঠবে না, এই উচ্চতায় উঠবে, এইটা, তাহলে এখান থেকে তুমি যদি লসাগু করো, উপরে থাকতেছে কত 3h/2, তাহলে এখানে থাকে হচ্ছে, লসাগু করলে 3h/2 আর নিচে 2, তাহলে 3h/4 থাকে। তো এইভাবে আমাদের মূলত ভারকেন্দ্রের সরণগুলা বের করতে হবে, যতটুকু থাকবে ঠিক ততটুকু আমরা নিয়ে হিসাব করব, নিচেরটা কতটুকু উপরে উঠতেছে এবং উপরের তলটা কতটুকু উপরে উঠতেছে, এইটা নিয়ে আমরা মূলত ভরকেন্দ্রের সরণ বের করব। আর ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান ওই যে এম জি, এই যে এক্স ছিল সে এক্স এর এখানে কিন্তু ওইটা বসবে, আর ক্ষমতা বলতে তো আমরা বললাম পি সমান, এই যে পি সমান ডাব্লিউ বাই টি, এখানে ক্ষমতা বললে আমরা প্রিভিয়াস পেজে আলোচনা করছি পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, তাহলে এখান থেকে কি লিখবো, এখান থেকে আমরা লিখতে পারবো এম জি ভারকেন্দ্রের সরণ ডিভাইডেড বাই টি, এম এর মান আবার মাঝে মাঝে দেওয়া থাকবে না, এম সমান কি রো ভি, রো ভি জি এক্স ডট ডিভাইডেড বাই টি, রো তো দেওয়া থাকবে, ভি সমান আবার তুমি ইউজ করবা পাই আর স্কোয়ার এল বা পাই আর স্কোয়ার এইচ, এই এইচ কিন্তু টোটাল উচ্চতা সেই কুয়ার, ইন্টু জি ইন্টু এক্স ডট ডিভাইডেড বাই টি, এইগুলা। তাহলে আমরা এখান থেকে টোটালটাই কিন্তু বলে ফেললাম যে কিভাবে আমরা এই ভারকেন্দ্রের সরণ রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মগুলো করে ফেলবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু এখান থেকে বলি, এই পাম্প দ্বারা পানি উত্তোলনের পর এখান থেকে বলা হতে পারে, এখানে কি করা হয়, এই পাম্প দিয়ে তো পানি তোলা হচ্ছে, এই জায়গায় তোমার বলা হতে পারে
যে পাম্প দ্বারা পানি উত্তোলনের পর নির্দিষ্ট বেগে যদি ছড়া হয়, পাম্প দ্বারা পানি উত্তোলনের পর নির্দিষ্ট বেগে ছড়া হলে, তার মানে ধরো এই হচ্ছে তোমার কুয়া, এই কুয়াটা পানিপূর্ণ আছে, এই কুয়াটা পানিপূর্ণ আছে, এই জায়গা থেকে আমরা একটা পাম্প দিলাম, এই পাম্প দিয়ে আমরা এখান থেকে কি করছি, নির্দিষ্ট বেগে পানিটা আমরা এখানে ফেলে দিচ্ছি। এই পানির বেগটা কত? এই পানির বেগটা হচ্ছে ভি, এই পানির বেগটা হচ্ছে ভি। সেই ক্ষেত্রে এখানে আমার কৃত কাজ কত হবে? ডাব্লিউ সমান, ডাব্লিউ সমান কি হবে, কতটুকু উপরে তুলতেছি পানিটা, সম্পূর্ণটা আমি যদি খালি করতে চাই তাহলে এইচ উপরে তুলতেছি, তাহলে এখান থেকে ডাব্লিউ সমান আমরা দিব এম জি এক্স, বা এই যে যদি এইচ বলি এটা, তাহলে আমরা এখানে এইচ দিব, প্লাস নির্দিষ্ট একটা বেগে বের করা হচ্ছে হাফ এম, তখন ভি স্কোয়ার দিব, হাফ এম ভি স্কোয়ার দিব। এইখান থেকে আমাদের ক্ষমতা বের করতে বললে তাহলে কি হবে, ডাব্লিউ বাই টি। এই যে ডাব্লিউ ছিল সেটা দিতে হবে, নিচে যে সময় দেওয়া থাকবে যত সময় লাগতেছে সেইটা আমরা এখানে দিয়ে দিব। তা এটা হচ্ছে নির্দিষ্ট বেগে পানিটা যখন ছিটকে ফেলে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা করে ফেলতে হবে। এবার আসো কর্মদক্ষতা। কর্মদক্ষতাটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এর তো স্বাভাবিকভাবে কোনো একক নাই। কেন? কারণ এখানে আমরা বলি আউটপুট বাই ইনপুট, এটাই হচ্ছে আমার সাধারণত কর্মদক্ষতা। আউটপুট বা ইনপুট এটাই হচ্ছে আমার কর্মদক্ষতা। অথবা এখান থেকে কিন্তু চাইলে বলা যায় ডাব্লিউ অফ আউটপুট, ডাব্লিউ অফ ইনপুট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলে আসি, এই যে পি সমান ডাব্লিউ বাই টি ছিল, এফ ভি ছিল, এখান থেকে কিন্তু আবার বলা যায় এটা সমান কিন্তু টাও ডাব্লিউ। মোটরের ক্ষেত্রে আমরা এই টাও ডাব্লিউ এই কনসেপ্টটা ইউজ করে থাকি, এখান থেকে হঠাৎ মনে পড়লো। তাহলে আউটপুট বাই ইনপুট, এখানে তোমার কর্মদক্ষতা দেওয়া থাকে। ইনপুট মানে কি, যেটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে, মানে যে ক্ষমতাটা আমি প্রয়োগ করতেছি, মোটর যে ক্ষমতাটা বা সে শক্তিটা সে গ্রহণ করতেছে সেইটা, যে শক্তিটা সে গ্রহণ করতেছে সেইটা। এখন একটা কোশ্চেনের মাধ্যমে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরো এই হচ্ছে একটা কুয়া, এই কুয়াটায় একটা নির্দিষ্ট পরিমাণে পানি থাকবে, এই কুয়াটায় একটা নির্দিষ্ট পরিমাণে পানি থাকবে, এটার উচ্চতা থাকবে, ধরো এটার উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা হচ্ছে এইচ। এই কুয়াটা সম্পূর্ণ খালি করতে কত সময় লাগবে? ধরো এই কুয়াটাতে আছে হচ্ছে 50 লিটার পানি, এই কুয়াটাতে আছে হচ্ছে 50 লিটার পানি, 25 মিটার উচ্চতা বা তোমার 30 মিটার উচ্চতা বা 50 মিটার উচ্চতা বা 10 মিটার উচ্চতা, বা মোটামুটি একটা এইচ উচ্চতা দেওয়া থাকবে। এখান থেকে আমাদের একটা মোটর ব্যবহার করতে হবে, সেই মোটর দিয়ে আমাদের পানি তুলতে হবে। তাহলে ওই মোটরের একটা কর্মদক্ষতা দেওয়া আছে ধরো 50%, ওই মোটরের কর্মদক্ষতা 50% বা কিছু একটা দেওয়া থাকবে, এবং ওই মোটরের একটা পাওয়ার দেওয়া থাকবে, ক্ষমতা দেওয়া থাকবে। ওই মোটরের ক্ষমতা হচ্ছে তোমার পি সমান হচ্ছে 5 দেওয়া আছে। বলা হয়েছে এই কুয়াটা খালি করতে কত সময় লাগবে, এই টাইপের প্রশ্ন চলে আসে। তো যখন তোমার এই লিটারে কিছু দেওয়া থাকবে, তুমি এটাকে কেজিতে ধরে নিবা, ঘনত্বটাকে 1 ধরে আমরা এটাকে বের করি। 1 লিটার মানে 1 কেজি আমরা ধরে নিই, ঘনত্ব যখন 1 বলি আমরা তখন। এখন এই যে ক্ষমতা যেটা দেওয়া আছে, এইটাই কি আমার পি ইনপুট, এটাই হচ্ছে আমার পি ইনপুট। পি ইনপুট কত হবে? এখানে আমার দেওয়া আছে হর্স পাওয়ারে, তাহলে আমার তো হর্স পাওয়ার নেওয়া যাবে না, এটাকে আমার অর্ডে নিতে হবে। তাহলে তুমি এখানে 746 গুণ করে দিলে তুমি এখানে অর্ডে পেয়ে যাবা মোটামুটি ইনপুটটা। তোমার কর্মদক্ষতা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা সমান কি বললাম আমরা, পি আউটপুট বাই পি ইনপুট। তুমি এখান থেকে পি আউটপুটটা বের করে নিবা। তাহলে এইখান থেকে পি আউটপুট সমান কি আসে, পি আউটপুট সমান তোমার আসবে হচ্ছে ইটা ইন্টু পি ওয়ান। ইটা দেওয়া আছে, পি ওয়ান দেওয়া আছে, এখান থেকে পি আউটপুট বের করে ফেলবো আমরা, এখান থেকে আমরা পি আউটপুট বের করবো। এবার একটু খেয়াল করো, আমার বের করতে হবে সময়, মেইনলি সময় বলতে আমরা পি সমান কি বুঝি, ক্ষমতা সমান, ক্ষমতা সমান আমরা বুঝি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, এই পিটাই হচ্ছে আউটপুট। পি
পি আউটপুটে ডাব্লিউ বাই টি ইউজ করতে হবে। পি আউটপুটে ডাব্লিউ বাই টি ইউজ করতে হবে, তার মানে এই ইটা সমান যে আমরা বললাম পি আউটপুট বাই পি ইনপুট, এইখানে থাকবে হচ্ছে তোমার ডাব্লিউ বাই টি বা এমজিএইচ বাই টি ডিভাইডেড বাই পি ইনপুট। কখনোই যেন ভুল না হয়। এই এক্সটাই কিন্তু তোমার সে ভর কেন্দ্রের সমান কতটুকু পানি উপরে উঠতেছে এই জিনিসটা এখানে হবে। যদি ভর কেন্দ্রের সরণ না থাকে তখন এখানে পূর্ণটা বসাতে হবে, কিন্তু এই জায়গায় তোমার ভর কেন্দ্রের সরণ না, এম জি এইচ এর মান এখানে তোমার এইচ দেওয়া আছে, এখানে ভর কেন্দ্রের সরণ নাই, দিয়ে এখান থেকে তুমি পি আউটপুট দিয়ে দিবা। দিয়ে তুমি এখান থেকে কত সময় লাগ কি করলাম এখানে কি হবে এখানে, দিয়ে এই জায়গা থেকে তুমি কি বের করবা যে কতক্ষণ লাগতেছে খালি করতে, আমরা এইভাবে বের করব। এখন তোমার সব সময় যে এখানে এই পি আউটপুট এমজিএইচ বাই টি আসবে এমনটা কিন্তু না, মানে এই এম পি আউটপুট মানে কি ডাব্লিউ বাই টি না, ডাব্লিউ যে সবসময় তোমার এমজি এক্স আসবে এমনটা কিন্তু না, এখানে কিন্তু অন্য কিছু হতে পারে। যেমন আমি যদি তোমাকে একটা কোশ্চেন বলি, একটু অ্যাডভান্স লেভেলে যদি কোশ্চেনের দিকে যাই, তোমার বলা আছে যে এম ভরের একটা গাড়ি, তার ক্ষমতা হচ্ছে তোমার ধরো 50 হর্স পাওয়ার। এম ভরের একটা গাড়ি, তার ক্ষমতা হচ্ছে তোমার 50 হর্স পাওয়ার এরকম বললো, এবং তার কর্মদক্ষতা দেওয়া আছে ধরো 60%, তার কর্মদক্ষতা দেওয়া আছে 60%। এবার বলা হয়েছে গাড়িটিকে স্থির অবস্থা থেকে ধরো 25 মিটার পার সেকেন্ড বেগে 25 মিটার পার সেকেন্ড বেগে আনতে ন্যূনতম কত সময় লাগবে, ন্যূনতম কত সময় লাগবে। তাহলে এখানে সূত্র আমরা কি দেখছি যে ইটা সমান পি আউটপুট বাই পি ইনপুট, চাইছে কি সময় চাইছে না, সময় তো পি এর মধ্যে পি আউটপুটের মধ্যে আছে এখানে। তাহলে এখানে এখানে আমরা কি করব, পি ইনপুটটা আমাদের বের করতে হবে না, এখান থেকে আমাদের পি আউটপুটটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি দেখো পি আউটপুট সমান কি ইটা ইন্টু পি ইনপুট, পি আউটপুট সমান ইটা ইন্টু পি ইনপুট। তাহলে পি ইনপুট মানে কি, আমরা সেই ইনপুট সমান কি বের করছিলাম আগে, পি ইনপুট মানে ছিল আমার এই যে 50 হর্স পাওয়ার দেওয়া আছে, এইটাই আমার পি ইনপুট। তার মানে 50 ইনটু আমি যদি 746 গুণ করি, তাহলে আমরা এখান থেকে ক্ষমতাটা পেয়ে যাবো, ইনপুটের ক্ষমতা আমরা পেয়ে যাচ্ছি। এটার সাথে আমরা পি আউটপুট সমান এখানে বলবো ইটা ইন্টু পি ইনপুট। তাহলে ইটা তো তোমার দেওয়া আছে 60%, এখানে 60% ইন্টু এখানে আমরা বলবো 50 ইন্টু 746। এইবার এখান থেকে পি আউটপুট মানে কি ডাব্লু আউটপুট ডিভাইডেড বাই টি, এটা সমান তো এই এই যে মানটা আসতেছে এটা, এই ডাব্লুর জায়গায় কি ইউজ করবা, এখান থেকে এমজিএইচ বাই কি ইউজ করতে পারবা, কারণ এখানে ভর অন্য কিছু কিন্তু নাই, এই যে উচ্চতা কুয়া টুয়া বা চৌবাচ্চা কিছুই নাই, এখানে শুধু বেগ দেওয়া আছে, বেগ মানে সেখানে আমাদের প্রতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার। এই জায়গা থেকে তুমি টিটা বের করবা, বেগ দেওয়া আছে, তোমার ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, এখান থেকে তুমি ডিরেক্টলি টিটা বের করে ফেলবা। লাস্ট আমরা আরেকটু দেখি। এখন লাস্ট দেখো এই কুয়া চৌবাচ্চার যদি আমরা একটা ম্যাথ দিয়ে শেষ করে ফেলি, ছোট্ট টাইপের একটা ম্যাথ দিই। ধরো তোমার এখানে দেওয়া আছে একটা কুয়ার গভীরতা দেওয়া আছে ধরো তোমার 10 মিটার, এই কুয়ার তোমার ব্যাস দেওয়া আছে 1.5 মিটার। একটা পাম্প দ্বারা 25 মিনিটে একটা পাম্প দ্বারা 25 মিনিটে পানি শূন্য করা যায় কুয়াটা, 25 মিনিটে এটা কি করা যায়, পানি শূন্য করা যায়। কিন্তু দেখা গেছে কি 1/3 পানি তোলার পরে বা উত্তোলন করার পরে 1/3 পানি তোলার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে। পাম্পটা কি হয়েছে, পাম্পটা নষ্ট হয়ে গেছে। পরে তাহলে আমার পানি তো খালি করতে গেলে কি করতে হবে, নতুন পাম্প যুক্ত করতে হবে। দেখা গেছে কি পরে 70% দক্ষতার পাম্প যুক্ত করে
70% দক্ষতার পাম্প যুক্ত করে বাকি যে পানিটুকু আছে 1/3 পরে বাকি 2/3 থাকে, সেই 2/3 পানি 30 মিনিটে উত্তোলন করা হয়। 30 মিনিটে উত্তোলন করা হয়। এটা একটা বোর্ড কোশ্চেন ছিল। এইখানে তোমার কোশ্চেনটা এরকম থাকবে যে প্রথম পাম্পটা কত সময় ব্যাপী কাজ করবে। প্রথম পাম্পটি কতক্ষণ কাজ করবে। এটা প্রথম পাম্পটা কি হয়েছে, 1/3 পানি তুলছে, তুলে নষ্ট হয়ে গেছে। প্রথম পাম্পটা 1/3 পানি তুলে নষ্ট হয়ে গেছে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে সময় বের করতে হবে, টি বের করতে হবে, আমাদের টি বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু আমার কর্মদক্ষতাটা কিছুই দেওয়া নাই। আমরা পি আউটপুট সমান কি জানি, পি আউটপুট সমান আমরা জানি হচ্ছে এম জি এইচ বাই টি জানি। এই টিটাই আমাদের বের করতে হবে যে কতক্ষণ কাজ করছে এটা। কিন্তু দেখো এই 25 মিনিটে পানি শুদ্ধ করতে পারে, তোমার তো আগে বের করতে হবে, তোমাকে তো আগে বের করতে হবে যে ওই পাম্পের ক্ষমতা কতটুকু, ওই পাম্পের ক্ষমতা কতটুকু সেটা বের করতে হবে। তো এখানে তুমি দেখো পাম্পের ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, পাম্পের তোমার উচ্চতা দেওয়া আছে 10 মিটার, আর পাম্প শেষ করতে, পানি শূন্য করতে তোমার 25 মিনিট সময় লাগতেছে। তার মানে 25 × 60, এখান থেকে তুমি সেকেন্ডে করে নিচ্ছ। তাহলে পাম্পের ক্ষমতা কতটুকু, এম এর মান তো তুমি বের করে নিতে পারবা। এম এর মান কি, পাই আর স্কয়ার এইচ, পাই আর বলতে কি ডি/2, 1.5/2 ইন্টু এইচ এর মান কত হবে, এইচ এর মান 10 দেওয়া আছে, ইন্টু জি এর মান তুমি দিবা, তাই পাই স্কয়ার এইচ এর সাথে রো গুণ করতে হবে, রো মানে 1000 গুণ করতে হবে, জি এর মান তুমি 9.8 দিবা, ইন্টু এই এইচটা কি, এখানে এইচ বলতে 10, আর এই এইচ কিন্তু ভার কেন্দ্রের সরণ, এই এইচটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। এই ভার কেন্দ্রের সরণটা কত হবে এইটাই তোমাকে এখন দেখতে হবে। তো দেখো ভার কেন্দ্রের সরণ কত হবে, পাম্পটা তুমি যখন শূন্য করবা, ধরো এই হচ্ছে কুয়া, এই কুয়াটা তুমি প্রথমে পানি শূন্য করবা, তাহলে উপরের প্রান্ত 0 উঠছে, নিচের প্রান্ত এইচ উচ্চতায় উঠছে, a/2, আমরা এখানে এক্স দিব, সর্বদা এক্স দিলে বেশি ভালো হবে। তাহলে h/2 আসতেছে এখানে, মানে কি 10/2 আসবে। আর এখান থেকে সময় কত, 25 মিনিট, তাহলে 25 × 60। এই জায়গা থেকে তুমি কি বের করতে পারছো, পাম্পের ক্ষমতা বের করতে পারছো, পাম্পের যে ক্ষমতাটা সেটা আমরা এখান থেকে বের করতে পারছি। এইবার পরে বলছে কি 1/3 পানি তুলে পাম্পটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই 1/3 পানি তোলার জন্যই আমাকে ক্ষমতাটা, এই সময়টা বের করতে হবে। পাম্পের ক্ষমতা তো ফিক্স থাকবে, এটা আমার কিন্তু এখন ক্ষমতা হয়ে যাচ্ছে। তাহলে টি সমান তুমি এখন W/P বলবা, এই W মানে কি এম জি এইচ বাই টি, এই এক্স বাই টি। এই এম মানে কি, এম মানে পাই আর স্কয়ার এইচ, 1.5/2 এর স্কয়ার। এই এইচ কত হবে এখন, এইচ কত হবে, এই হচ্ছে তোমার কুয়া, এখন 1/3 খালি করতে পারছে, এই হচ্ছে টোটালটা। এই 1/3, এই 1/3 মানে কি h/3 সে খালি করতে পারছে, h/3 সে খালি করতে পারছে, তাহলে এইখানে উচ্চতা হবে h/3 ইন্টু এখানে রো দিবা, ইন্টু ভার কেন্দ্রের সরণ দিতে হবে। এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কি হবে, উপরের প্রান্ত 0 উঠছে, নিচের প্রান্ত কতটুকু উপরে উঠছে, উপরের প্রান্ত তোমার কতটুকু উপরে উঠছে, h/3 উপরে উঠছে, ডিভাইডেড বাই 2, তার মানে h/6 আমার ভার কেন্দ্রের সরণ। এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত হবে, h/6 মানে 10/6 ডিভাইডেড বাই এই সময় দিবা। তাহলে এবার তুমি টিটা বের করবা, টি সমান কি এই উপরে যা ছিল সবগুলা ডিভাইডেড বাই এই যে ডাব্লু, ডাব্লু বলছি, ডিভাইডেড বাই তোমার এই যে পি, এখানে তো পি, এখান থেকে এই পিটা দিয়ে দিবা, ক্ষমতা এই যে যেটা বের করছো এইটা এখানে দিয়ে দিবা। তাহলে এই মোটামুটি এইভাবে আমরা এটা কমপ্লিট করে ফেলবো। এই অধ্যায়টা এইভাবে করবা, এর বাইরে আর কিছুই লাগবে না, সিকিউ এমসিকিউ সবকিছু আমি এখানে কমপ্লিট করে দিয়েছি। লাস্ট আরেকটু জিনিস একটু খেয়াল করো, করে আমরা এই অধ্যায়টা শেষ করব, সেটা দুইটা জিনিস একটু পড়বা, অসংরক্ষণশীল এবং সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য।
শুধু উদাহরণগুলো ওখানে বলছিলাম। এখন এখানে তুমি একটু বৈশিষ্ট্য পড়বা, যে কোনো একটা। হয় তুমি অসংরক্ষণশীল বলে এই বৈশিষ্ট্যগুলো পড়বা, না হলে এই সংরক্ষণশীল বলে বৈশিষ্ট্যগুলো পড়বা। তুমি অসংরক্ষণশীল বলে বৈশিষ্ট্যগুলো তুমি মনে রাখতে পারো চাইলে। এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করবে না, শুধু অবস্থানের উপর শুধু অবস্থানের উপর নির্ভরশীল নয়, এটা একটা। দ্বিতীয়ত, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজ পথের উপর নির্ভর করবে, এটা পথের উপর নির্ভরশীল। তারপরে এই কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। কৃতকাজ 100% তুমি যতটুকু দিছো অতটুকু পুনরুদ্ধার করা যাবে না, সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। নিত্যতা সূত্র মেনে চলে না, নিত্যতা মানে না। লাস্ট, কৃতকাজ শূন্য, কৃতকাজ পূর্ণ চক্করে মোট কাজ শূন্য হবে না। এটা হচ্ছে তোমার অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এটা খুব ভালো করে একটু মনে রাখতে হবে, একটু ভালো করে মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস একটু তুমি এখান থেকে মনে রাখবা, সেটা হচ্ছে একটা হালকা বস্তু আর একটা ভারী বস্তু, এটা একটু তখন বলতে পারি নাই। একটা একটি হালকা ও একটি ভারী বস্তু, এদের ক্ষেত্রে কি হবে? উভয়ের ভরবেগ কি হতে পারে? পি সেম হতে পারে, ভরবেগ সেম হতে পারে। উভয়ের গতিশক্তি সেম হতে পারে। যদি তাদের গতিশক্তি সেম হয়, তাহলে যার ভর বেশি তার ভরবেগ বেশি। এই কথাগুলো একটু মনে রাখবা।